নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজ শুভ্রা আপার প্রথম বিবাহবার্ষিকী, অথচ আজকের দিনটি যে তার মৃত্যুদিন হবে কে জানতো। শান্ত ভদ্র মানুষটি গতকাল প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের অপেক্ষা ও উচ্ছ্বাস নিয়ে বাড়ি এসেছিল। এরপর কি থেকে কি হলো, আমাদের সুখী পরিবারটি একেবারে তছনছ হয়ে গেল। ছুটির দিনে আমি একটু বেলা করে ঘুমাতে পছন্দ করি, কিন্তু কোনো না কোনোভাবে সেদিনই ঘুমটা জলদি ভেঙে যায়। অবশ্য উচ্চ মাধ্যমিক অবধি আমি আর্লি টু বেড আর্লি টু রাইজ কথাই বিশ্বাস ছিলাম। ভার্সিটিতে উঠে ইন্টারনেটের রঙিন দুনিয়ায় মগ্ন হওয়ার পর মুঠোফোনের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি যে একবার ওয়াইফাই চালু করতেই দিন দুনিয়া ভুলে যাই। কখন যে রাত শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আজও ঘুমাতে ঘুমাতে 3টে পেরিয়ে গেছে। ভেবেছিলাম বেলা 12টা অবধি ঘুমাবো, কিন্তু সকাল হতেই প্রবল চেঁচামেচিতে ঘুম ছুটে গেল। বিরক্তিতে মাথা চেপে ধরে উঠে বসলাম। ঠিক তখনই মায়ের কান্নার স্বর আমার আদুরে ঘুমের রেশ কাটিয়ে দিল। ধর্মর করে ঘর থেকে বের হয়ে দেখলাম বসার ঘরে বাবা স্তব্ধ মুখে বসে আছেন, মা কান্নাকাটি করছে, ভাইয়া ভাবিও উপস্থিত। আমি ছুটে গিয়ে মাকে ধরলাম। তিনি ঝাড়া মেরে আমার হাত সরিয়ে দিলেন, চিৎকার করে বললেন, দূরে সর, তোদের জন্ম দিয়ে পাপ করেছি, এই পাপের শাস্তি এখন পেতে হচ্ছে। এসব দেখার আগে মরে কেন গেলাম না। মায়ের চিৎকার গালাগালি বেড়ে গেল। আমি অসহায়ের মতো সকলের মুখের দিকে তাকালাম। ভাইয়ার আগে ফুসছে, ভাবি ঘৃণা দৃষ্টিতে এক পলক তাকিয়ে ঘরে চলে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম। এই ঘৃণা কার জন্য? বুকের ভেতরটা অস্থির হয়ে উঠল। চোখ ফিরিয়ে তাকিয়ে দেখলাম আপার ঘরে দরজা বন্ধ। আপা কেন বের হচ্ছে না? মায়ের কান্না কি শুনতে পাচ্ছে না? কাউকে কিছু জিজ্ঞাসা করার সাহস না পেয়ে পিয়াসা ভাবির ঘরে গেলাম। কি হয়েছে জানতে চাইলে ভাবি তাচ্ছিল্য করে আমার দিকে ফোন এগিয়ে দিল। আমি ফোনটা ধরে রাখতে পারলাম না। হাত থেকে ছুটে যেতেই ভাবির গলার স্বর চড়ে গেল। ওনার এত দামি ফোনের স্ক্রিন ভাঙার অপরাধে গালমন্দ করতে ছাড়ল না। সেসব কথায় আমার কোনো হেলদোল হলো না। ফোনে দেখা ক্ষণিকের দৃশ্যটা আমার দেহে কাঁপন ধরিয়েছে, নিঃশ্বাসের গতি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ঘর থেকে আমার ফোন বাজার শব্দ পাওয়া যাচ্ছে। উদ্ভ্রান্তের মতো এলোমেলো পায়ে ভাবির ঘর ছেড়ে বেরিয়ে এলাম। মনে হচ্ছিল এখনই পড়ে যাব। কোনো মতেই রুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলাম ইতু কল করেছে। রিসিভ করতেই সে উৎকণ্ঠার সঙ্গে হড়বড় করে বলে উঠল, অনন্যা, এসব কি দেখছি? শুভ্রা আপার অশ্লীল ফটো। ফোন কেটে দিলাম। এরপর পরিচিত জনদের কাছ থেকে একের পর এক ফোন মেসেজ আসতেই থাকলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে নিজের সহ মায়ের ফোনটাও বন্ধ করলাম। আমার বড় আপা শুভ্রা একজন নম্র ভদ্র মেয়ে, সুখী স্ত্রী, মিডিয়া পাড়ার সুন্দরী, জনপ্রিয় উপস্থাপিকা এবং সোশ্যাল সাইটেও জনপ্রিয় মুখ। ছোট থেকে সারা জীবন আমাকে আপার সঙ্গে তুলনা দিয়ে কোটা দেওয়া হতো, আপার মতো হতে বলতো। আর আজ 2 চোখ ছাপিয়ে কান্না আসছে। আপা, আমার আপা তো এতটা জঘন্য মানুষ নয়, তবে এতটা নোংরামহীন কাজ কি করে করলো? চিন্তা ভাবনায় জট পাকিয়ে আসতে চাইছে। কিছুতেই স্থির হতে পারছিলাম না। এমন সময় ভাইয়া ও মায়ের সম্মিলিত আর্তনাদ শুনলাম। ছুটে গিয়ে দেখলাম বাবা শরীর ছেড়ে দিয়েছে। সকলের পুরোপুরিতে আপাও দরজা খুলে ছুটে এসেছে। অগোছালো পোশাক, চোখ টকটকে লাল হয়ে ফুলে আছে। বাবা মুখ ফিরিয়ে বুঝে আসা ক্ষীণ গলায় বললেন, ওই মেয়ের মুখ যেন আমাকে দেখতে না হয়। মা আপাকে দেখা মাত্রই খেপে গেল। পায়ের জুতো খুলে আপাকে মারতে মারতে গালাগালি করতে লাগলো। কেউ মাকে থামালো না, আমিও সাহস পেলাম না। একসময় মা নিজেই ক্লান্ত হয়ে থেমে গেল, ঘৃণা নিয়ে আওড়ালো, এই শিক্ষা দিয়েছিলাম আমরা, এই দিন দেখতে বেঁচেছিলাম, তুই মরে যেতে পারিস না। আপা মেঝেতে পড়ে কাঁদছে। আমি এগোলাম না। এই মানুষটাকে ছোট থেকে আমি সবচেয়ে ভালো মানুষটা ভেবে এসেছি, তাহলে কি করে পারলো এমন নোংরা কাণ্ড ঘটাতে? মুহূর্তেই চোখে ভেসে উঠল রাশেদ ভাইয়ের মুখটা। রাশেদ ভাই আপার স্বামী। গত বছর ঠিক এই দিনে শুভ্রা আপা ও রাশেদ ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কত সুখের সংসার ছিল তাদের। প্রথম বিবাহ বার্ষিকী নিয়ে আবার কত কত ভাবনা ছিল। তাহলে কি করে রাশেদ ভাইকে ঠকিয়ে অন্য একজনের সঙ্গে? আর ভাবতে পারছি না। মধ্যবিত্তদের কারি কারি অর্থ থাকে না, তাদের কাছে সম্মানটাই সবচেয়ে বড় সম্পদ। সেই সম্মানে কালি লাগা অস্তিত্বে আঘাত লাগার মতো।
আপার অধঃপতন ও মানসিক চাপ সইতে না পেরে বাবা হার্ট অ্যাটাক করলেন। ভাইয়া বাবাকে নিয়ে ছুটলো হাসপাতালে। আপা বসার ঘরের মেঝেতে মুখ ঢেকে কাঁদছে। ভাবি ব্যঙ্গ করে বলল, বছর না যেতেই স্বামীর উপর থেকে মন উঠে গেল। শেষে কিনা ননদ দেবরের সাথে এমন কাণ্ড ঘটালে ছোট লোক হঠাৎ করে বড় লোক হলে যা হয় আর কি। স্বামীর টাকায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে খুব তো ভাসছিস, শেষে সম্মানটা ডুবিয়ে দিল। ছি! ভাবি হনহন করে চলে গেল। আপা বোধহয় মুখ লুকানোর জায়গা পেল না। আমার দৃষ্টিতে তখন ঘৃণা ফুটে উঠেছে নাকি অসহায়ত্ব ঠিক বুঝলাম না। আপা অপরাধীর মতো ডাকলো, অনন্যা, তুই অন্তত আমার কথা শোন। আমি কান্নাটুকু গিলে নিয়ে শুধু বললাম, এমনটা করতে পারলে আপা? সবার কথা বাদ দাও, রাশিদ ভাইয়ের কথাও একবার ভাবলে না? বেলা করাতেই আপার ঘটনা মুঠোফোনে চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীরাও কথা শোনাতে ছাড়ছে না, ছিচি করছে আমাদের ওপর। আপার শ্বশুর বাড়ি থেকেও ফোন এলো, কিন্তু ধরার সাহস কারোরই হলো না। আপা নীরবে কিছুক্ষণ বসে থেকে উঠে গিয়ে ঘরের দরজা দিল। সেই দরজা আর খুলল না। দুপুরে রাশিদ ভাই এসে দরজা ভেঙে ঘরে ঢুকলো, কিন্তু ততক্ষণে আপা ফ্যানের সঙ্গে ঝুলে নিজের 24 বছরের জীবনের ইতি টেনেছে। ফ্যানের সঙ্গে বাঁধা তার সেই শখের নীল ওড়না, যেটা নিয়ে আমারও আপার মধ্যে সবসময় কারাকারি হতো। আজ থেকে আর কেউ কারাকারি করবে না, সেই ওড়নাটিরও প্রয়োজন ফুরালো। একের পর এক ধাক্কা সইতে যখন পরিবারের বেহাল দশা, আপার মৃত্যু সেখানে ভূমিকম্প হয়ে এলো। আপার মৃত্যু আমি মানতে পারলাম না, কাঁদতে ভুলে গেলাম। শরীরের শেষ শক্তিটুকুও হারিয়ে গেল। মেঝেতে বসে শুধু নীরব আঁখি মেলে দেখলাম রাশেদ ভাই আপাকে বুকে নিয়ে বসে আছে। ওনার দৃষ্টি আপার মুখের উপর স্থির। সেই চোখে নেই কোনো ঘৃণা, নেই কোনো ক্ষোভ। এত কিছু পরেও কি মানুষটা আপাকে ঘৃণা করতে পারেনি? বাড়িতে পুলিশ এলো খানিক বাদে। তাদের সঙ্গে ভাইয়া ও রাশেদ ভাই কথা বলল। আপাকে নিয়ে যাওয়া হলো ময়না তদন্তের জন্য। মিডিয়া জগৎ রসিয়ে লিখলো শুভ্রা নামের মেয়েটির পরক্রিয়া ও আত্মহত্যার কাহিনী। বাবা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওনাকে আপার মৃত্যুর খবর জানানো হলো না। মা তার বড় মেয়ের ঝুলন্ত দেহ দেখে সেই যে জ্ঞান হারিয়েছে, হার ফেরেনি। এমন হুলস্থুল মুহূর্তে সবচেয়ে শান্ত মানুষটা আমি। নীরবে কাঁদছি, কিন্তু কোনো কথাই বলতে পারছি না, নড়তেও পারছি না। মনে হচ্ছে দেহের উপর ভারী পাথর চাপা দেওয়া। অসহায় চোখে নিজের পরিবারকে দেখছি। আমাদের সুখের সংসারের হে কি হাল! হে দিনটা কি কোনোভাবে মুছে দেওয়া যায় না? চেঁচামেচি শুনে ফুলে ওঠা চোখ দুটি তুলে তাকালাম। আপার শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে ভাইয়ার কথা কাটাকাটি হচ্ছে। তারা আপার চরিত্র নিয়ে কথা শোনাচ্ছে। আপার জন্য নাকি রাশেদ ভাইয়ের বোনের সংসারেও ঝামেলা শুরু হয়েছে। আমার ভাইয়াও ছেড়ে কথা বলছে না। রাশেদ ভাইয়ের বোনের দেবরই তো আপার সঙ্গে সব কাণ্ড ঘটিয়েছে। রাশেদ ভাই উভয় পক্ষকেই থামাতে চাইছে। এই মুহূর্তে মৃত মানুষটিকে নিয়ে কারো মাঝে শোক তাপ নেই। আপা সেই পথ খোলা রেখে যায়নি। বাড়ি ভরা মানুষ, কত কথা, কত নিন্দা, আফসোস। মুরব্বীদের একাংশ আমার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতেও ছাড়ল না। এমন পরিবারের মেয়েকে কে বউ করে ঘরে তুলবে? শুভ্রা নিজের হাতে ছোট বোনের ভবিষ্যৎ নষ্ট করে গেছে। জ্ঞান ফিরতে শৈশব শুনে মা আমার দিকে তেড়ে এলেন। সপাটে গালে চড় মেরে বললেন, আর কত কথা শুনতে হবে তোদের জন্য? আমাদের কি একটুও শান্তি দিবি না? আজ থেকে তোর বাহিরে যাওয়া বন্ধ। মা কি বলছে কি করছে কিছুই বুঝতে পারছে না হয়তো। কেমন অপ্রকৃতস্থের মতো বিড়বিড় করছে। অস্থিরতা চেপে আছে দৃষ্টিতে। মা আমাকে টেনে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমি ঘোরগ্রস্তের মতো বিছানায় শরীর এলিয়ে দিলাম। মাগরিবের আজান গানে এলো। একটু আগেই না সকাল হলো। সময় ক্ষণ পরিস্থিতির জ্ঞান যেন লোপ পাচ্ছে আমার। বাইরে তখন আধার ঘিরে বৃষ্টি নামছে। আধার হয়তো আমাদের জীবনেও নামতে শুরু করেছে। আর বৃষ্টি, আমাদের জীবনের সব বৃষ্টিরা আজ অশ্রু হয়ে নামছে। মৃত্যু শব্দটার ওজন ঠিক কতখানি আপনজন হারানোর ব্যথায় ব্যথিত মানুষ ছাড়া কেউ পরিমাপ করতে পারে না। এই একটা শব্দ কারো এক জন্মের লালিত দেহের সমাপ্তি। সমাপ্তি তার প্রাণে জন্ম নেওয়া প্রতিটি মূল্যবান কিংবা মূল্যহীন অনুভূতি, আকাঙ্ক্ষা, স্বপ্ন ও সম্পর্কের। মৃত্যু শুধু মৃত ব্যক্তির জীবনেই সমাপ্তি ঘটায় না, তার সঙ্গে জড়িত জীবন প্রাণের মাঝেও দগদগে ঘা সৃষ্টি করে, বদলে তাই অনেকের জীবনের সমীকরণ। শুভ্রা আপার জানাজা সম্পূর্ণ হয়েছে পরদিন জোহরের পর। মসজিদের মাইকে এলান হয়নি, দলে দলে লোক আসেনি। আমাদের এলাকার বড় মসজিদের
ইমাম সাহেব আপার জানাজা পড়তে রাজি হয়নি। তিনি আত্মহত্যাকারীদের জানাজা পড়েন না। তাই পরিচিত কিছু মানুষ নিয়ে দাফন সম্পূর্ণ করা হয়েছে। আপা জানাজায় রাশেদ ভাই, ভাইয়া ও মামারা উপস্থিত ছিলেন। বাবা ছিলেন না, তিনি এখনো হাসপাতালে ভর্তি আছেন। আপার সংবাদটা পেয়ে বড় রকমের কোনো ক্ষতি হোক কেউই চায়নি। বাবা যতই বলুক আপার মুখ দেখবেন না। আমরা সবাই জানি আপা হচ্ছে বাবার কলিজার সবচেয়ে বড় অংশটা। অথচ বাবা জানেই না ওনার দ্বিতীয় সন্তান, ওনার এত বছর গর্ভ ও আদরের কন্যা আজ পৃথিবীর মাটিতে সমাহিত হয়েছে, মিলিয়ে গেছে কালো গহ্বরে। রাশেদ ভাই আপাকে কবরের ভেতর শুয়ে আমাদের বাড়িতে এসেছেন। ওনার হাতে নখে সাদা পাঞ্জাবিতে মাটি লেগে আছে, চোখ টকটকে লাল। আমি চোখ মুছে ওনার কাছে যেতেই রাশেদ ভাই বললেন, তোমার আপা আঁধারে খুব ভয় পেত। রাতের বেলা তো সে বাতি জ্বালিয়ে ঘুমাতো। কত যে ঝগড়া করেছি তা নিয়ে। আজ কি করে ওই নির্জন বাঁশঝাড়ের ভিতরে শুয়ে আছে। আমি আজ থেকে কার সাথে ঝগড়া করবো অনু? আপনি আপার ওপর রাগ জমিয়ে রাখবেন না রাশেদ ভাই। আমার অনুরোধ শুনে রাশেদ ভাই চোখের জল সামলে উত্তর দিলেন, তাকে আমি ভালোবেসেছি। রাগ বা ঘৃণা করার প্রশ্নই আসে না। মানুষটাই তো নেই, শুধু যেটা জমিয়ে রাখলাম তা হলো অভিমান। জানা হলো না আমার কমতিটা কোথায় ছিল, কেন সে আমায় নরক যন্ত্রণা দিয়ে পালিয়ে গেল। এই প্রশ্নের উত্তর কি হতে পারে? আমার চোখ আবারও ভিজে উঠল। রাশেদ ভাইয়ের পরিবার আমাদের উপর কত নোংরা বিশেষ উপাধি দিয়ে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে গেছেন। আর এই মানুষটার চোখে আমি অভিমান ও ঠকে যাওয়ার যন্ত্রণা ছাড়া কিছুই খুঁজে পাই না। হাই আপা, ভাপারে। রাশেদ ভাই যাওয়ার আগে বলে গেলেন, পরিস্থিতি যেমনই হোক তিনি আমাদের ভাই হয়ে থাকবেন। হাপার একটা ভুলের জন্য আমাদের সঙ্গে ওনার সম্পর্ক বিগড়াবে না। আমার বড় ভাইয়ার নাম তুষার, বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, বেশ ধীরে স্থির একজন মানুষ, পেশায় একজন ব্যাংক কর্মচারী। 3 বছর আগে ভাইয়া চাকরি পাওয়ার পর প্রেমের অবসান ঘটিয়ে পিয়াসা ভাবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ভাইয়া চাকরি পাওয়ার পেছনে পিয়াসা ভাবির পরিবারেরই রেফারেন্স আছে অবশ্য। ভাবির পরিবারের আর্থিক অবস্থা আমাদের চেয়ে অনেক উপরে। আমাদের সবকিছু নিয়েই ওনারা নাক সিটকান। তবে ভাইয়াকে জামাই হিসেবে ওনাদের বেশ পছন্দ। ভাবির বাবার ভাষ্যমতে তিনি ভাইয়ার ভেতর বড় কিছু করার সম্ভাবনা দেখতে পান, শুধু সঠিক গাইডলাইন দরকার, যেটা ভাবির পরিবার দেবেন। সেই জন্যই অনিচ্ছা সত্ত্বেও এই বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছেন। আবার এমন একটা কাণ্ড শুনে ওনারাও বাড়ি বয়ে এসে বেশ মুখ ছড়িয়ে কথা শোনালেন। আমার মা যেন একজন জড় মানবী। মানুষের কথা শুনে শুনে এখন মুখে আর কোনো প্রতিক্রিয়া নেই। সেই মুখের দিকে তাকিয়ে আমার ভেতরটা হাহাকার করে ওঠে। হে কেমন পাষণ্ড সময় যাচ্ছে আমাদের, এর শেষ কোথায়? কিন্তু তখনও বুঝিনি সামনে আরো কত ধাক্কা, কত সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হতে চলেছে। ভাবির পরিবার নাকি ভাবিকে এই বাড়িতে রাখতে চান না। এমনিতেই টানাটানির সংসার, আবার বাড়ির পরিবেশও নাকি অসুস্থ। এতে ভাবির মানসিক অবস্থা খারাপ হবে। তাছাড়া আপার জন্য তাদেরও নাকি সম্মানহানি হয়েছে। মেয়ের শ্বশুর বাড়ির পরিচয় দিতেও কুণ্ঠাবোধ করেন। ভাবির মতামতও তার পরিবারের অনুকূলে। সিদ্ধান্ত শুনে চোখের সামনে যেন আরেকটি নিশ্চিত ভাঙনের আভাস পেলাম। ভাইয়া শ্বশুরবাড়ির সবাইকে অনেক বোঝালো, মাথা নুয়ে অনুরোধ পর্যন্ত করলো। ভাবির পরিবার একটু নরম হলেও এবার ভাবি বেঁকে বসলো। সে এ বাড়িতে আর থাকবে না। আমাদের হাজারটা দোষ, আমাদের সাথে নাকি টেকা যায় না। সেদিনই ভাবি বাড়ি ছাড়লো। ভাইয়া কেমন অসহায় হয়ে গেল। বাবা হসপিটালে, মা পাগল প্রায়। এমন অবস্থায় ভাবির চলে যাওয়ার ধাক্কাটা যেন একটু বেশি জোরে লাগলো। ভাইয়া মুচড়ে পড়লো। আমার খুব মায়া হলো। যে পুরো পরিবারের একমাত্র ভরসা, তাকে ভরসা দেওয়ার কেউ নেই। আমি ভাইয়ার কাঁধে হাত রেখে বললাম, চিন্তা করো না ভাইয়া, ভাবি রাগ করলে ফিরে আসবে। ভাইয়া আমার আশ্বাসে মাথা ঝাঁকালো, কিন্তু আমি জানি মন থেকে সে একদমই শান্ত নেই। ভাইয়া মাথা তুলে তাকালো, আমার এলোমেলো চুলে হাত বুলিয়ে বলল, সকাল থেকে কিন্তু খাসনি অনু। আমি কান্না গিলতে চেষ্টা করি। 2 দিন ধরে বাড়ির কেউই খায়নি, চুলায় আগুন জ্বলেনি। বড় মামা রাতে জোর করে 1 টুকরো রুটি আমার মুখে গুঁজে দিয়েছিলেন, গলা দিয়ে নামেনি। ভাইয়া বলল, তুই মায়ের কাছে থাক, আমি বাইরে থেকে খাবার কিনে আনি, কি হসপিটালে যাব। আমি মাথা নেড়ে সায় দিতেই ভাইয়া বেরিয়ে গেল। আরেকটি দিনের আলো ফুটাচ্ছে, ধীরে ধীরে চারদিক আবছা হয়ে উঠেছে। আরেকটি নির্ঘুম রাত নেমে এলো বুঝি। দিনগুলো একের পর এক ঘটনার ভেতর দিয়ে দ্রুত চলে যায়। সেসব নিয়ে দুঃখ বিলাস করতে রাতটা ফেলে যায়। আমি বাড়ির সবগুলো আলো জ্বেলে দিলাম। মায়ের ঘরে ঢুকে আলো জ্বালিয়ে দিলাম। হুট করে আলোর তীব্রতা সইতে না পেরে মা দুর্বল হাতটা চোখের ওপর ধরলেন।
আলো নিভিয়ে দে। মায়ের নিস্তরঙ্গ স্বর। গত দুদিনে আজই মা এমন শান্ত স্বরে কথা বললেন। আমি সাহস পেয়ে এগিয়ে মায়ের পাশে বসলাম, বললাম, একটু চোখে মুখে পানি দাও মা। ভাইয়া খাবার আনতে গেছে, কে বাবার কাছে যাব আমরা? মা উঠলো না, আমার দিকে তাকালো না, বালিশে অবিন্যস্ত ভাবে পড়ে রইল। আমি দীর্ঘশ্বাস আড়াল করে নিজের রুমে ঢুকলাম। এতক্ষণে ফোনের কথা মাথায় এলো। ওয়ার্ড্রপ থেকে ফোনটা বের করলাম। সে যে ইতুর কল কেটে ফোনটা বন্ধ করেছিলাম আর খোলা হয়নি। পাওয়ার অন করে আগে ওয়াইফাই অন করলাম। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব চেক করলাম। পরিচিত ও স্বল্প পরিচিত অনেক মানুষ নক দিয়েছে, বন্ধুরা সমবেদনা জানিয়েছে, অথচ কাঙ্ক্ষিত ব্যক্তিটির থেকে কোনো ফোন বা মেসেজ নেই। আতিপাতি করে খুঁজলাম, পেলাম না। হৃদয়ে সূক্ষ্ম জ্বালাপোড়া টের পাচ্ছি। সংকোচ ফুলে ইতুকে ফোন দিলাম। ইতু ফোন রিসিভ করেই উচ্চস্বরে বলে উঠল, অনন্যা রে, তুই কেমন আছিস? বাড়ির সব ঠিক আছে তো? আছি। আদনানের কোনো খোঁজ জানিস? তোকে নক করেছিল আমার ব্যাপারে, আমি ফোন বন্ধ রেখেছিলাম। না তো, কাল থেকে আদনানকে ক্যাম্পাসে দেখিনি। আচ্ছা, রাখছি। শোন, তুই কয়েকদিন ক্যাম্পাসে আসিস না। কেন? ইতু বোধহয় ইতস্ত করলো, একটু সময় নিয়ে বললো, আসলে তুই এখন ডিপার্টমেন্টের হট টপিক। এখন এলে এরা তোকে কথার বানে ছিঁড়ে ফেলবে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমি তোকে জানাবো। আর কিছু শুনতে ইচ্ছে হলো না। ক্যাম্পাসে যাওয়া নিয়ে মাথা ব্যথা নেই আমার। সমস্ত চিন্তায় গিয়ে একত্রিত হচ্ছে আদনানের কাছে। আদনান আমার সহপাঠী। আমরা একসাথেই বোটানি ডিপার্টমেন্টের 2য় বর্ষে পড়ছি। তবে সহপাঠীর বাইরেও আমাদের একটি বিশেষ হৃদয় ঘটিত সম্পর্ক রয়েছে। গত বছর দেড়েক আগে আমাদের নবীনবরণের দিন আদনানের সাথে আমার পরিচয় ঘটে। বলাই বাহুল্য, প্রথম সাক্ষাতেই আমরা দুজন দুজনকে পছন্দ করি। সেই পছন্দকে ভালোবাসায় রূপান্তর করতে যা যা প্রয়োজন আদনান গত 1 বছরে তাই করেছে। অবশেষে আমরা রিলেশনশিপে আছি গত 4 মাস যাবৎ। আমার 21 বছরের জীবনে ভালোবাসার হরেক রং সে নিজ দায়িত্বে ছড়িয়েছে। কিন্তু গত দুদিনে আদনান আমার সঙ্গে যোগাযোগের ন্যূনতম চেষ্টাটুকুও করেনি। শুনে আরেকবার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে হলো। হৃদয়ের কাছের মানুষের একটু সঙ্গ, আদরের বাক্য অনেক অব্যক্ত ব্যথার উপশম দেয়, যা গত দুদিনে আমার পরিবারের কারো কপালেই জোটেনি। অদৃষ্টির ওপর করুণা হলো। বিষাদময় সন্ধ্যায় উড়ে আসা বাতাস যেন কানে কানে বলে যাচ্ছে, সে আর আমায় চায় না। ভাইয়ার ডাক পেলাম। খাবার নিয়ে চলে এসেছে। দ্রুত চোখে মুখে পানি দিয়ে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বেরোলাম। ভাইয়া আমাকে খাবার বাড়তে বলে মাকে আনতে গেল। আমি রান্নাঘর থেকে থালা এনে সবে খাবারের প্যাকেট খুলেছি, এমন সময় ভাইয়ার ফোন বেজে উঠল। স্ক্রিনে বড় মামার নামটা জলজল করছে। বড় মামা বাবার সাথে হাসপাতালে আছেন। কোনো দরকার হলো কিনা ভেবে আমি কলটা রিসিভ করলাম। খাবার যেভাবে ছিল সেভাবেই পড়ে রইল। কালো গলা দিয়ে 1 ফোঁটা পানি অবধিও নামলো না, অথচ চোখ দিয়ে গড়ালো এক সমুদ্র জল। মেয়ের প্রতি তীব্র অভিমানে অপমানে বাবা আমাদের সবাইকে শাস্তি দিয়ে চলে গেছেন। আমাদের মাথার উপরের ছায়াটাও হাত সরে গেছে। আরেকটা কালো রাত আমাদের সীমাহীন যন্ত্রণায় পৃষ্ঠ করতে দানবের হাসি দিল। বাবার চলে যাওয়ার 1 মাস হলো। আমাদের সুখী পরিবারটি একেবারে ছন্নছাড়া হয়ে পড়েছে। ভাইয়া বিমর্ষ চিত্তে অফিস যায়, বাড়ি ফিরে ঘরেই থাকে সারাদিন। মাঝে বেশ কয়েকবার শ্বশুর বাড়িতে গিয়েছিল ভাবিকে ফেরাতে। প্রতিবারই লজ্জিত অপমানে কুণ্ঠিত মুখে ফিরে এসেছে। মা প্রায় অপ্রকৃতস্থের মতো হয়ে গেছেন। খুব বেশি কথা বলেন না, বললেও তাতে আদরের লেশমাত্র থাকে না। মাঝে মাঝে আমাদের সহ্য করতে পারে না, চেঁচিয়ে বাড়ি মাথায় তোলেন। এই তো সেদিন ভাত খেতে জোর করলাম বলে ভাতের প্লেটটা আমার গায়ে ছুঁড়ে মারলো। হিসিয়ে গালাগাল করে কাঁদতে লাগলো। আমি কিছুই করতে পারি না, শুধু আড়ালে মুখ লুপিয়ে কাঁদা ছাড়া। বিধাতা এই একটি গুণ আমায় ভরপুর দিয়েছেন, অফুরন্ত কান্না করার গুণ। বন্ধু, আত্মীয় বা কাজের মহলে এলে কত ঠাট্টা তামাশার শিকারি না হয়েছি। পান থেকে চুন খসলেই বিনা নোটিশে চোখ ভিজে যেত। এমন হড়বড় করে কান্নার স্বভাব দেখে আপা আমায় কাঁদুনে বুড়ি বলে ডাকতো। আপারে, তুমি আমাকে দেওয়া নামের সার্থকতা ধরে রাখতে এভাবে কান্নার সমুদ্র ভাসিয়ে দিয়ে গেলে। ইদানিং খেয়াল করে দেখি আমি অনেকটা শুকিয়ে গেছি। জামা কাপড় কেমন ঢিলে ঢালা লাগে। শুধু আমি না, মা ও ভাইয়াও শুকিয়ে গেছে। চোখের নিচে কালি পড়ে গেছে। ঠিক মতো খাওয়া ঘুম না হওয়ায় শরীরও যেন ওজন ধরে রাখতে অনাগ্রহ প্রকাশ করছে। আমি এখন ঘরের কর্ত্রী বনে গেছি। সব কাজকর্ম একাই করছি। 2 বেলা রান্না করে 3 বেলা খাচ্ছি। আত্মীয় স্বজন আসে, আমার দুর্ভাগ্য নিয়ে হা হুতাশ করে, সহানুভূতি দেখাই।
এরপর যে যার মতো চলেও যায়। আমরা আবারও একাই আমাদের জীবনের ভার বইতে থাকি। স্ফীত রক্তিম ভেজা চোখ দুটি দেখতে হবে বলে আয়নার সামনেও যেতে ইচ্ছে করে না। কতদিন নিজের যত্ন নেওয়া হয় না, অথচ মাসখানেক আগেও নিজেকে ঝকঝকে চকচকে রাখতে কত কর্ষতি না করতাম। মুখে একটা ছোট স্পট পড়লেও চেষ্টা করতাম সেটা ঢুকে ঢুকে আদনানের সামনে নিজেকে প্রকাশ করতে। তার মুগ্ধ দৃষ্টি আমার শোকের পালে হাওয়া দিত। বাবার মৃত্যুর পর আদনান ফোন করেছিল। দরজা আটকে ফোন রিসিভ করে দিন দুনিয়া ভুলে কাঁদতে বসেছিলাম, একটু হৃদয়ের ভার কমাতে। বিপরীতে আদনান হুহা করে ফোন রেখে দিল। আমি বুঝলাম সম্পর্কের তাল কেটে গেছে, কিন্তু এই অমোঘ সত্যিটা কিছুতেই মানতে পারলাম না। আদনানের যত্ন, হৃদয় উজাড় করা ভালোবাসা ও ছোট ছোট পাগলামি স্মৃতিগুলো আমার দিন রাত তাড়া করে বেড়ায়। আদনান নিজে থেকে আমায় কল দেয় না, আমি দিলেও সচরাচর রিসিভ করে না। আজও না থাকতে পেরে কল দিয়ে বসলাম। বেজে বেজে কেটে গেল, আমি থামলাম না, কল দিয়েই গেলাম। একসময় বালিশে মুখ চেপে চিৎকার করে কাঁদতে লাগলাম। এই দুঃসহ রাতগুলোর সমাপ্তি কোথায়? যে চলে যেতে চায় তাকে আটকে রাখবো কোন আশ্বাসে? আমাদের সম্পর্কটা এখন ভাসমান, কোনো পাল নেই, মাঝি নেই, বৈঠা নেই। দায়বদ্ধতা বা হৃদয়ের জোরটাও দুর্বল। যেদিকে স্রোত সেদিকে সম্পর্কটা উদ্দেশ্যহীনভাবে বইছে। এমনিতেই জীবনে কষ্টের অভাব নেই, আর এই ভাসমান সম্পর্ক আঁকড়ে বাঁচা মানে নিজের কষ্টের কারণ হওয়া। সারা রাত ভেবে ঠিক করলাম একটা পরিণতিতে এবার পৌঁছাতে হবে। কাঁদতে কাঁদতে মাথা যন্ত্রণা নিয়ে কখন যেন ঘুমিয়েও গেলাম। পরদিন সবে রান্না চড়িয়েছি, এমন সময় আদনান কল ব্যাক করলো। আমার হৃদয়টা ছলাৎ করে ওঠে, যেমনটা প্রতিবার করতো। পর মুহূর্তেই নিজেকে সামলে নিলাম। রিসিভ করতেই আদনান ছোট করে বলল, ফোন করেছিলেন অনন্যা? আমি খেয়াল করিনি। ওর নির্লিপ্ত ভাব প্রকাশে আমার ভীষণ রাগ হলো। সব ভেঙে চুরে দিতে ইচ্ছে হলো। আদনান সামনে থাকলে এক্ষুনি ওর বুকের কাছটায় খামচে ধরতাম, কামড়ে দিতাম। জোর করে ভালোবাসি এভাবে কেন দূরে সরে যাচ্ছে সে? তবুও ওই কণ্ঠটায় মায়া ছাড়তে পারি না বলে বেহায়ের মতো সব উপেক্ষা হজম করে নি। সে আমায় এড়িয়ে চলতে চায় জেনেও নিজের আত্মসম্মান ধরে রাখতে পারি না। আমার মেরুদণ্ড নিশ্চয়ই আমাকে ধিক্কার দিচ্ছে, কিন্তু এইভাবে আর কতদিন? ভাষাহীন কণ্ঠে ক্ষীণ শব্দ জুগিয়ে জানতে চাইলাম, এত সবের মাঝে আমার দোষটা কোথায় আদনান? মানে? তুমি জানো আমি কি বলতে চাইছি? আদনান চুপ রইল। আমি আবার বললাম, তুমি আমায় এড়িয়ে চলছো, এই কথা কি অস্বীকার করতে পারবে? আদনানের লম্বা একটা শ্বাসের শব্দ ভেসে এলো। আমি নিঃশ্বাস বন্ধ করে রইলাম উত্তরের আশায়। নীরবতা ভেঙে সে বলল, আসলে অনন্যা, আমি সবকিছু ঠিক হজম করতে পারছি না। বন্ধু বান্ধবদের এড়িয়ে চলছি, ক্যাম্পাসেও ঠিক মতো যেতে পারছি না। তোমার আর তোমার বাড়িকে ঘিরে করা সমস্ত প্রশ্নে বিব্রত হচ্ছি। তুমি তো জানো আমার বড় ভাবি আমাদের সম্পর্কের কথা জানে। সব জেনে ভাবেও স্পষ্ট বলে দিয়েছে তোমাকে আমার বউ হিসেবে বাড়ির কেউ মানবে না। তুমি আমার জন্য পরিবারের সঙ্গে একটু স্ট্রাগল করতে পারবে না? আমি তো কোনো দোষ করিনি। বোকার মতো কথা বলো না অনন্যা। তুমি আমাদের বাড়ির পরিস্থিতি জানো। বাবা মায়ের মতের বাইরে এ বাড়িতে আমিও কেউ নই। হাল ছেড়ে দিয়ে বললাম, আর আমাদের ভালোবাসা, সেটা এতটাই ঠুনকো ছিল আদনান? আমার হাত ধরে তোমার বৃদ্ধ হওয়ার কথা ছিল, তোমার বুকে মাথা রেখে আমার এক জনম বাড়ি দেওয়ার কথা ছিল। অল্প কয়েকদিনের মধ্যেই ডিপার্টমেন্টের বেস্ট কাপল হয়ে উঠেছিলাম আমরা। অন্যদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিলাম। একে অপরের প্রতি নিবেদিত হয়ে আদর্শ প্রেমিক প্রেমিকার খেতাব জুটিয়ে দিয়েছিলাম। সবটাই মিথ্যে? আদনান অসহায় গলায় বলল, কিছুই মিথ্যা নয় অনন্যা। আমাদের ভালোবাসাটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে তোমাকে আমার পরিবার মেনে নেবে না, আর আমিও আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। আবেগের চেয়েও আমায় বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে। আমি তাচ্ছিল্য করে বললাম, যে ভালোবাসা কোনো রকম প্রচেষ্টা ও পরিশ্রম ছাড়াই বাস্তবতার মাঝে হারিয়ে যায়, তাকে আজ যাই হোক প্রকৃত ভালোবাসা বলা যায় না। সেখানে হৃদয়ের নির্মল সমর্পণ কোনো কালেই ছিল না। আমার ভালোবাসা নিয়ে সন্দেহ প্রকাশ করছো? আমি অসহিষ্ণু কণ্ঠে বলে উঠলাম, কেন করব না? তার একটা কারণ দেখাতে পারো? গত একটা মাস আমার কেমন গিয়েছে খোঁজ নিয়েছো? জানতে চেয়েছো আমি ভালো আছি কিনা? যখন শত উপেক্ষা সহ্য করেও তোমার কণ্ঠ শোনার আশায়, একটু সহানুভূতি পাওয়ার আশায় আমি পাগলের মতো ফোন করে যেতাম, তুমি রিসিভ করতে না। পরে কল ব্যাক করে শুধু হু হা করে রেখে দিয়েছো। ফোন রিসিভ করলে তুমি কাঁদো। আমি সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাই না। নিজেকে অসহায় লাগে, কি করব ভেবে না পেয়ে দিশেহারা লাগে।
আমিও ভালো নেই অনন্যা। তাহলে তুমি এখন কি করতে চাইছো? এভাবে তো চলতে পারে না। আদনান এবার অনেকটা সময় নিল। আমিও চোখ মুছে নিজেকে প্রস্তুত করলাম একটা পরিণতি টানবো বলে। একসময় আদনান বলল, আমাদের সময় নেওয়া উচিত। আমি তাচ্ছিল্য হাসি হেসে বললাম, ভালো থেকো আদনান। জীবন যেদিকেই প্রবাহিত হোক, তুমি যেমনই হও না কেন, তোমার সাথে কাটানো সময়টুকুকে আমি কখনো ঘৃণা করব না। আমার জীবনে প্রথম প্রেমের মাতাল হাওয়া এনেছো তুমি। প্রথম বিরহ তোমারই কৃপা, সেই জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আদনান কিছু বলতে চাইছিল, আমার শোনার ইচ্ছে ফুরিয়েছে। ফোন কেটে মোবাইল সুইচ অফ করে রাখলাম। ওই কণ্ঠের মায়া কাটাতে হবে। আজ এবং এখন থেকেই আমার সেই প্রচেষ্টা শুরু। 2 দিন পরের কথা, ভাইয়া অফিস থেকে ফিরলো মিষ্টি নিয়ে। চোখে মুখে একটা খুশির জেল্লা খেলা করছে। অনেকদিন বাদে ভাইয়ার হাসি মুখ দেখে আমিও মৃদু হাসি টানলাম ঠোঁটে। বললাম, কোনো খুশির খবর আছে ভাইয়া? আছে রে অনু, আগে মিষ্টি মুখ কর তো দেখি। ভাইয়া নিজের হাতে আমার মুখে মিষ্টি গুঁজে দিল। মুখে মিষ্টি নিয়ে আমি কোনো কথা বলতে পারলাম না। অনেকদিন পর ভাইয়ার হাসি মুখ দেখে কি যে ভালো লাগলো আমার। ভাইয়া ছুটে গেল মায়ের কাছে, মাকেও জোর করে মিষ্টি খাওয়ালো। জানালো আমাদের ঘরে নতুন অতিথি আসছে। খবরটা শুনে হুট করেই একরাশ খুশি নেমে এলো আমাদের বিষণ্ণ বাড়িটাই। নতুন অতিথি, আমার ভাইয়ের একটা বাচ্চা আসছে। অনেক অনেক দুঃসংবাদের পর একটা সুসংবাদ আমাদের মন ভরিয়ে দিল। উৎসাহিত হয়ে বললাম, ভাবিকে নিয়ে এলে না কেন ভাইয়া? ভাইয়ার মুখটায় হঠাৎ আধার নেমে এলো। অনেকটা সময় আতিপাতি করে কথা খুঁজলো মনে হলো। এরপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আসলে প্রথম বাচ্চা তো, তাই পিয়াসা আর তার মা চাইছে বাচ্চা ওদের বাড়িতে হোক। এই সময় একটু বেশি যত্ন প্রয়োজন, বুঝেছি তো। ভাইয়ার অস্থির মুখটা দেখে মনে হলো ভাইয়া পুরো কথা জানায়নি। পুরোটা জানলাম একদিন বাদে। ভাইয়া নিজের জামা কাপড় গোছাতে গোছাতে জানালো আপাতত ভাইয়া ভাবির কাছেই থাকবে, অর্থাৎ ভাবির বাপের বাড়ি। ভাবির এখন মন ভালো থাকা চাই। বাচ্চার বাবা হিসেবে ভাইয়ের এই সময় সঙ্গে থাকা প্রয়োজন। আমাকে বলল, তুই চিন্তা করিস না অনু, আমি 2 দিন পর পরে আসবো, বাজার করে দিয়ে যাব। তুই নিজে ও মায়ের খেয়াল রাখবি, কোনো দরকার হলে সঙ্গে সঙ্গে আমায় জানাবি। বিপরীতে আমি কিছুই বলতে পারলাম না। শুধু মনে হলো ভাইয়া বোধহয় ভাবির সঙ্গে সম্পর্ক বাঁচাতে আলাদা হয়ে যাচ্ছে। ভাবি তো আমাদের সঙ্গে থাকতে চায় না। সেদিন আমার পরিবার আরেকবার সংকুচিত হয়ে গেল। সংসার হয়ে গেল শুধুই মা মেয়ের। আমার সর্বহারা মা আরেকবার সন্তান হারানোর শোকে স্তব্ধ মুখে ছেলের গমন পথে চেয়ে রইল। আমি নির্বাক হয়ে 2 জন প্রেমিককে অবলোকন করলাম। আদনান, যে কিনা পরিবারের জন্য, সম্মানের জন্য আমার হাত ছেড়ে দিল। অন্যদিকে ভাইয়া, যে ভালোবাসার মানুষটির পাশে থাকতে ভরসা দিতে পরিবার ছেড়ে গেল। অথচ উভয়ের সিদ্ধান্তই আমার জীবনের ব্যাপক প্রভাব ফেলল। রান্নাঘরের মেঝেতে বাজারের ব্যাগ উপুর করে মা গলা চিরিয়ে বললে, এসব কি এনেছিস? সব পচা গলার টমেটো। রোদ মাথায় ঘেয়ে নিয়ে সবই বাজার থেকে ফিরেছি। পানির গ্লাসটা মুখে তুলতে মায়ের কথাই অবাক হলাম। দেখলাম আসলে টমেটোগুলোও প্রায় গলে যাওয়ার মতো অবস্থা। ভালো টাটকা টমেটোগুলো দেখে কিনতে গিয়েছিলাম। সবজিওয়ালা মামা তো হুজুর ছিল, মাথায় টুপি, গাল ভর্তি দাড়ি। ভাবলাম সৎ লোক হবে, কিন্তু লোকটি আমাকে আরেকবার শিখিয়ে দিল পোশাকি রূপে কারো ভেতরটা বিবেচনা করা ঠিক না। পবিত্র বা শালীন পোশাক শুধু সুন্দর ব্যক্তিত্ব প্রকাশে নয়, অনেক সময় কদর্যতা ঢাকার মাধ্যমও হয়। কিংবা সবজিওয়ালার বিবেচনায় ব্যবসায় আমার মতো বোকা ক্রেতাদের বিভ্রান্ত করার মাধ্যম হয়ে ওঠে। শুধু সুযোগটা পাওয়ার অপেক্ষা মাত্র। ভাবনার মাঝে মা আবার চেঁচিয়ে উঠল, এতগুলো শাক এনেছিস কেন? কে খাবে এত? কাঁচামরিচ কোথায়? মরিচ ছাড়া শাক ভাজি হবে? অলস ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দিয়ে বললাম, কাল এনে দেব। আমাকে আরেকবার মনে করিয়ে দিও। তাহলে কালকেই খাবে, আজ খাওয়ার কি দরকার? মা বাজারগুলো মেঝেতে ফেলেই গটগট করে পা ফেলে ঘরে চলে গেল, যেন এক জেদি কিশোরী কাঙ্ক্ষিত জিনিসটা না পাওয়ায় রেগে গেছে। আমি দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত দেহ নিয়ে নিজের সবগুলো সবজি গুছিয়ে ফ্রিজে তুলে রাখলাম। প্রতিবার বাজার করতে গিয়ে কোনো না কোনো ভুল করে ফেলেছি। কোনোদিন দাম না জানার অজ্ঞতায় দ্বিগুণ দামে সবজি কিনছি। লাউটা কচি না বুড়ো তা না বুঝেই কিনে আনছি। পরিবার না বোঝার গন্ডগোল তো আছে। এরকম নানান ভুল প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। টাকার মায়ায় নিজেই নিজেকে বোঝাচ্ছি। প্রথম এমন ভুল হয়েই থাকে। এই ভুল থেকে আমি শিক্ষা গ্রহণ করছি, অথচ শিক্ষার কোনো প্রসার বা ব্যবহার এখনো অবধি করতে পারিনি। ভাইয়া চলে যাওয়ার পর আমাকে সংসারের হাল ধরার চেষ্টায় নামতে হয়েছে।
প্রথম প্রথম ভাইয়া 2-3 দিন অন্তর এসে আমাদের সাথে দেখা করে বাজার সদাই সব করে দিয়ে যেত। একসময় তা সপ্তাহ, এরপর মাসে গড়ালো। তারপর একদিন ফোন করে বলল বিকাশে টাকা দেবে, আমি যেন বাজার করে নিই। কথাটা শুনে বিশেষ প্রতিক্রিয়া দেখাতে পারিনি। দূরত্বে যে চলে আসবে তা মস্তিষ্ক আগে থেকেই ভেবে রেখেছিল বলে খারাপ লাগাটাও টের পাইনি। শুধু মায়ের ব্যথাতুর মুখটা না দেখার ভান করে থেকেছি। ভাইয়া যে খুব ভালো আছে তাও নয়, অফিস করে বেচারা সময়ই পায় না। আবার ভাবিকে রেগুলার চেক আপে নিয়ে দৌড়াতে হয়। ভাবির পরিবার এই বিষয়ে খুবই স্ট্রিক্ট। বড় হাসপাতালে মেয়েকে না দেখালে ওনাদের ভেতরে খুঁতখুত করে। খরচের ঝামেলা তো আছে। সব মিলিয়ে ভাইয়ার অবস্থা কল্পনা করতে পারি। তবে অভিযোগ নেই, আমিও চাই তাদের সংসারটা বাঁচুক। আশেপাশে ভালোবাসার যখন উদাহরণ দেখে দেখে জগতে সুখী প্রেমের অভাব বোধ করছি। ভাইয়ার মুমূর্ষু সংসারটা যদি ভালোবাসার জোরে বেঁচে যায়, আমি বরং খুশি হব। এদিকে ভাইয়া চলে যাওয়ার পর মায়ের রাগ ও যন্ত্রণা ছাড়ার একমাত্র ব্যক্তি এখন আমি। মা এই ভালো থাকে তো খানিক বাদে আবারও এলোমেলো আচরণ করে। বাড়িতে একা রেখে কোথাও যাওয়ার সাহস পায় না। ডিপ্রেশনের কবলে পড়ে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মাকে চোখের আড়াল করলেই কেমন অস্থিরতা কাজ করে। তাই এখন মায়ের ঘরেই ঘুমাই। আগে যেখানে ছুটির দিনে একটু বেশি ঘুমানোর পরিকল্পনা করতাম, সেটাও এখন অতীত। রাতভর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো মেয়েটা এখন ভাঙাচোরা সংসার জোড়া দিতে ব্যস্ত। বলা হয় সময় মানুষের সবচেয়ে বড় শিক্ষক। এইটুকু সময়ে অনুধাবন করতে পারলাম দুঃসময় সবচেয়ে স্বচ্ছ ও রূঢ় শিক্ষক, যে আমাদের মানুষ চেনা শিক্ষা দেয়। দুঃসময়ের শ্রেণীকক্ষে মানুষের সকল পর্দা খসে পড়ে, আসল রূপ বেরিয়ে আসে, যেখানে অভিনয়ের জায়গা নেই। সুসময়ে শ্রেণীকক্ষ আসলে ভান ও মুখোশে ঠাসা। দুঃসময়ের করাল গ্রাসে বিলীন হতে থাকা ব্যক্তিটি একসময় তার সহনশীলতা ও ধৈর্য দ্বারা আবার সুসময় ফিরিয়ে আনতে পারে। সেই সুসময়টা আসলে শিক্ষার ফল, আগের মতো ভানে ঠাসা নয়। সেই সময় কষ্টার্জিত। আমি এবং আমার এই ছোট্ট পরিবারটি এখন সেই ভাবহীন কষ্টার্জিত সুসময়ের অপেক্ষায় চাতকের মতো অপেক্ষায় আছি। এই অপেক্ষা কবে ফুরাবে কে জানে। পরদিন সকালে রান্নাবান্না সেরে ভার্সিটি গেলাম। এত চাপের মাঝে পড়াশোনাটা হয়ে উঠছে না, ড্রপ দিতেও চায় না। তাই পরিচিতদের বাঁকা দৃষ্টি উপেক্ষা করার সহ্য ক্ষমতা জোগানোর আপ্রাণ চেষ্টা করে চলেছি। ভার্সিটি এলে আমি মনে মনে একটাই বাক্য আওড়াতে থাকি, আদনানের সঙ্গে যেন দেখা না হয়। কিন্তু একই ডিপার্টমেন্ট, একই ইয়ার হওয়ায় এড়াতেও পারি না। দেখা হয়, কথা হয় না, বা বলা যায় আমি সেই সুযোগটাও তৈরি করি না। ইচ্ছে যে হয় না তাও নয়, খুব ইচ্ছে করে ছুটে যাই, মনের সমস্ত জমানো কথা উগড়ে দিই। কিন্তু আদনানের নির্লিপ্ত দৃষ্টি চোরাই আমার দৃষ্টি মিলতেই টের পাই ভেতর থেকে কেউ আমায় তাচ্ছিল্য করছে, ধিক্ষা দিয়ে বলছে যে আমাকে চায় না, তার কাছে এত বেহায়াপনা কেন। পা থমকে যাই তখন। আমি পথ বদলাই। অবচেতন মন তবুও আশা করে আদনান হয়তো পিছু রাখবে। কি অদ্ভুত মন নিয়ে বেঁচে আছি। করিডোর ধরে ক্লাসের দিকে এগোতেই ইতু ছুটে এলো, বলল, এসেছিস অবশেষে? তুই এমন লেট লটিপ কবে থেকে হলি? প্রত্যুত্তরে হাসার চেষ্টা করলাম, বোধহয় পারলাম না। ইতু আবার বলে উঠল, আদনান তোর খোঁজ করে গেল একটু আগে। চমকে উঠলাম। নিশ্চিত হতে উচ্চারণ করলাম, আদনান? হ্যাঁ। কেন? তা তোর কিছুই বলিনি। দেখা করবি তুই? আমি আবেগের পায়ে শেকল পরিয়ে নিজেকে সামলে নিলাম। বললাম, প্রয়োজন ফুরিয়েছে, মায়া বাড়ানোর কি দরকার? যদি সম্পর্ক ঠিক করতে চায়? আমি তাচ্ছিল্যে হাসি দিলাম। হিতু বোঝানোর ভঙ্গিতে বলল, ওকে ভুল বুঝিস না অনন্যা। কতই বা বয়স তোদের? সবে সেকেন্ড ইয়ার। আদনানের কোনো সাপোর্ট নেই পরিবার ছাড়া, তাই হয়তো আকস্মিক ঘটনাগুলোই ঘাবড়ে গেছিল। এখন ধীরে ধীরে রিয়ালাইজ করছে। ও এসব বলেছে তোকে? না, তবে অনুমান করলাম। অনুমান ও বাস্তবে তফাৎ আছে রে। আমি এখন স্পষ্ট অনুমানেও বিশ্বাস করতে পারি না। এরপর ঋতু বিশেষ কিছু বলল না। ক্লাসে আদনানের দেখা পেলাম না, একটু স্বস্তি পেলাম। নির্বিঘ্নে সবকটা ক্লাস শেষ করে বেরোতেই আদনান ঝড়ের বেগে সামনে এসে দাঁড়ালো। অনুরোধের সুরে বলল, একটাবার কথা বলবে প্লিজ? অনেকদিন পর এতটা কাছাকাছি দাঁড়িয়েছি। সেই লম্বাটে দেহ, এলোমেলো চুল, চেনা পারফিউমের ঘ্রাণ, তবুও কত অচেনা লাগছে। হৃদয়ে কেমন ঝোড়ো বাতাস বইছে। আদনান উত্তরের আশায় আমার মুখের দিকে তাকিয়ে আছে। তার উষ্ণ কণ্ঠের বিপরীতে চেয়েও শক্ত গলায় মানা করতে পারলাম না। বললাম, বলো কি বলতে চাও? এখানেই
কফি শপে গেলে? আদনান আমার হাত ধরতে চাইলো, এক পা পিছিয়ে প্রত্যাখ্যান করে বললাম, এখানেই বলো। আমার স্কলারশিপের ব্যবস্থাটা হয়ে গেছে অনন্যা, সব গোছানো শেষ। আমি ফরেন চলে যাচ্ছি এই মাসে। কথাটা কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত বুঝতে পারলাম না। এতদিন বাদে শুধু এই কথাটা বলতেই ডাকলো। শুকনো গলায় বললাম, কংগ্রাচুলেশন। আমার হাতে সময় কম, বাড়িতে অসুস্থ মা একা আছে, এখন যাই। আদনানকে কিছু বলতে না দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে এলাম। চোখ দুটো জ্বালা করছে খুব। এতটুকু সাক্ষাৎ, কথা বলা আমায় অনেকগুলো রাত ঘুমাতে দেবে না। আদনান কি তা বোঝে? এলোমেলো পা ফেলে রিক্সার খোঁজ করছিলাম, ঠিক তখনই সাগর ভাইকে দেখলাম। সাগর ভাই একটা শপ থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে গেল, সঙ্গে এক অপরিচিত রমণী। মুহূর্তে সারা গায়ে কে যেন মরিচ বাটা ডলে দিয়েছে মনে হলো। এই সেই লোক যার সঙ্গে আপার অন্তরঙ্গ ফটো ভাইরাল হয়েছে। ভাইরাল তো এমনি এমনি হয়নি, আমার বিশ্বাস এই লোকটাই সব কলকাঠি নেড়েছে। আপার মৃত্যুর পর লোকটার বিরুদ্ধে ভাইয়া ও মামারা মামলা করেছিল, কিন্তু রাশেদ ভাইয়ের পরিবারের পক্ষ থেকে জলঘোলা করতে দেওয়া হয়নি। তারা আগেই তা থামিয়ে দিয়েছে, নয়তো রাশেদ ভাইয়ের বোনের সংসারটা টিকতো না। ক্ষমতাধরদের সঙ্গে ঝামেলায় জড়ানোর সাহস না থাকায় আমার মামারাও আর এগোয়নি। এত কিছুর পরেও সাগর ভাই কি বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমার আপার দেহটাও বুঝি মাটিতে নিশ্চিহ্ন হয়ে গেছে। দোষ যদি হয় সেটা শুধু মেয়েরই কেন, পুরুষের বেলায় কেন আঙুলটা সরাসরি ওঠে না? আজও বিশ্বাস করতে পারি না আমার আপা এতটা নিজ কাজ করেছে। একটা সুখের সংসার গড়ে তোলায় আমার আপা নিবেদিত প্রাণ ছিল, আমি নিজের চোখে দেখেছি। শুভ্রা আপা তার নামের মতোই শুভ্র ছিল, অথচ এক ঘটনায় সব এলোমেলো হয়ে গেল। দুপুরের তাপ ছড়া আকাশ মাথায় বাড়ি পৌঁছে দেখলাম মা রান্নাঘরে। অবাক হয়ে বললাম, রান্না কেন করছো? আমি তো দুপুরের সহ রেঁধেছিলাম। তোর ভিজু চাচি আসছে খানিক বাদে, সঙ্গে কয়েকজন মেহমান আসবে। তুই ঘরে যা, গোসল করে ভালো দেখে একটা শাড়ি পরে নে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মেজো চাচি কেন আসছে বুঝতে খুব একটা অসুবিধে হলো না। আমার আশঙ্কায় সত্যি হলো, মেজো চাচি পাত্রপক্ষ নিয়ে এসেছেন। শুনলাম পাত্র নাকি চাচির কোনো এক দূরাত্মীয় সম্পর্কের বোনের ছেলে হয়। মা আমাকে শাড়ি পরে সেজেগুজে নিতে বলছে বারবার। ইচ্ছের বিরুদ্ধে শাড়ি পরেছি, কিন্তু সাজগোজে একটুও মন টানলো না। বারবার মনে হচ্ছে আদনানের পুরো কথাটা কেন শুনলাম না। ওকে একবার জানাবো আমাকে দেখতে এসেছে, শুনে কি কিছুই বলবে না? মেজো চাচি তালা দিতেই মা আমাকে সাজগোজ ছাড়াই তাদের সামনে নিয়ে গেলেন। দেখলাম দুজন মধ্যবয়স্কী মহিলা এবং একজন পুরুষ বসে আছে। পুরুষের বয়সটা তারুণ্য হারিয়েছে, মাথার মাঝখানটায় চুল বিলুপ্ত প্রায়। তাদের সামনে নিয়ে বসালে বুঝলাম সম্মুখের লোকটাই পাত্র। আমার বুক কেঁপে উঠল। মায়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে মা চোখ লুকালেন, বোধহয় আমাকে এড়াতে চাইলেন। চাচি মুখ খুলে ছেলের প্রশংসা করলেন, অর্থবৃত্তের জৌলুস কথার দ্বারাই প্রকাশ করতে চাইলেন। সব কথাই আমার কাছে তেতো লাগলো, তবু ভদ্রতার খাতিরে মাথা নত রাখলাম। মহিলা দুজন আমাকে টুকটাক প্রশ্ন করলেন, খেয়ে দিয়ে তারা চড়েও গেলেন। চাচি রয়ে গেলেন, মায়ের পাশে বসে বললেন, ছেলের বয়স কোনো ব্যাপার না, অনেক পরিশ্রমী। ক্যারিয়ার গোছাতে গিয়ে বয়সের চিন্তা করেনি, এখন সব গোছানো, শুধু আরাম আয়েসে দিন কাটবে। মা এক পলক আমাকে দেখে ইতস্তত করে বলল, তবুও বয়সটা একটু বেশি হয়ে যায় না? 35-36 তো হবে, 19-21। এত বাছ বিচার করে মেয়ে পার করতে পারবে? এমনিতেই শুভ্রা পুরো বংশের মুখে চুনকালি দিয়ে গেছে। ছেলেটাও বড়লোক শ্বশুরবাড়ির লোভে পড়ে বউয়ের আঁচল ধরা হয়ে গেল। এত কিছুর পরেও কোনো নিখুঁত পরিবার তোমার মেয়েকে বিনা দ্বিধায় ঘরে তুলবে? তারপরেও মা মেয়ে একা থাকো, কেউ অসহায়ত্বের সুযোগ নিয়ে মেয়েটার ক্ষতি করে দিলে শুভ্রার মতো তোমাদেরও গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় থাকবে? মেয়েও যে বিগড়াবে না তাও বা এত নিশ্চিত হচ্ছ কি করে? আমরা নিশ্চয়ই তার খারাপ চাইবো না। মাকে কিছুটা বিভ্রান্ত দেখালো। দুপুরে খাওয়া হয়নি বলে সবে শাড়ি খুলে খেতে বসেছি। মুখটা যথাসম্ভব স্বাভাবিক রেখে তাদের কথা শোনার চেষ্টা করছি। মেজো চাচি আবার বললেন, শোনো, ঢাকনা দেওয়া খাবারের ওপর মাছি ভনভন করে না। যে খাবারের ঢাকা নাই, অরক্ষিত, তার ওপরেই মাছি ভনভন করে। তোমাদের অবস্থাটাও তেমন। মাথার ওপরে পুরুষ মানুষের ছায়া না থাকলে মানুষ ডরায় না।
কাজেই সময় থাকতে মেয়েটাকে পার করো। আমার এসব আলোচনা আর সহ্য হলো না। খাওয়ার রুচি চলে গেল। কোনো মতে পানি দিয়ে ভাত গিলে নিলাম। আমাদের ওপর দিয়ে যখন একের পর এক ঝড় ঝঞ্ঝা গেছে, মেজে চাচি বা তার পরিবারের কারণে কোনো ভালো মন্দ তৎপরতা দেখলাম না, একটু ভরসাও না। কি খেয়ে আছি একদিন ফোন করেও জানতে চাইনি। অথচ বিয়ের বেলায় মনে হলো তিনি ছাড়া পৃথিবীতে আমাদের ভালোটা কেউই বোঝে না। কথাগুলো গিলে দিলাম। খানিক বাদে চাচি চলে গেলেন। আমাদের অসহায়ত্বকে পুঁজি করে মোটামুটি মায়ের ব্রেন ওয়াশ করে গেছেন, বুঝতেও অসুবিধা হলো না, কারণ মা বারবার ছেলের বয়স নিয়ে সাফাই গাইছে। তোমার ছোট খালার স্বামী তার চেয়ে প্রায় 20 বছরের বড়, দেখতেও কেমন ভালো নয়, তবুও ভাগ্য ছিল বলে বিয়েটা হলো। এখন দেখ, ধন দৌলত সুনাম বিত্ত সব দিক দিয়ে ওদের যে সুখী মানুষ দুটো নেই। সারা বছর ঘরে ফিরে কাটায়। তোর চাচাতো বোনের কথাই ভাবে। কালো বেটে পেট মোটা লোকটার সাথে বিয়ে হয়ে গেল। প্রথমে বিয়ে করবো না বলে গাইগুই করলেও এখন দুজনকে ছাড়া থাকতেই পারে না। উল্টে তোর চাচিকে প্রতি মাসে দামি দামি উপহার পাঠায়। কথাটা শুনে নিতুর কথা মনে পড়লো। মেয়েটা বিয়ে করবে না বলে কি কান্নাই না করেছিল। বড়লোক জামাই পাওয়ার লোভে এক প্রকার হাত পা বেঁধে 17 বছরের মেয়েটাকে পরের ঘরে পাঠালো। গত বছর বেড়াতে এসে কাজিনরা ঠাট্টা সুরে যখন সংসারের কথা জিজ্ঞেস করছিল, নিতু মৃদু হেসে বলেছিল, এই স্বাধীন সুন্দর জীবনটা যত পারো উপভোগ করো, নিজেকে সুখী রাখো, কারণ বিয়ের পর নিজের ছাড়াও আরো অনেকের সুখের দায়িত্ব নিতে হবে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে মনে হয়েছিল অর্থবিত্তের সুখ তাদের মানসিক সুখকে কোথাও একটা আড়াল করে দিয়েছে। মা তার জীবনে দেখা সমস্ত অসম বিয়ের উদাহরণ টানতে শুরু করেছে। বুঝলাম এসবের হাত থেকে নিস্তার নেই। ঠিক করলাম আজ মায়ের ঘরে ঘুমাবো না। আগে ভাগে খেয়ে ঘরে এসে দরজা দিলাম। একসঙ্গে ঘুমানোর অভ্যাসবশতই কিনা মা আমাকে বেশ কয়েকবার ডেকে গেল। ইচ্ছে করে সাড়া দিলাম না। আমার একটু একা থাকতে ইচ্ছে করছে, কিন্তু বাইরের একাকিত্ব ঘিরে ধরলেই অন্তরের সূক্ষ্ম স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। মনে পড়ে সেই রঙিন দিনগুলোর কথা, আমাদের নবীন বরণের কথা। ভার্সিটির ক্লাস শুরু হওয়ার 2 মাস বাদে আমাদের নবীন বরণের আয়োজন করা হয়েছে। একটি জাঁকজমকপূর্ণ দিন আজ। শাড়ি পরে সেজেগুজে ক্যাম্পাসে চলে এসেছি। এসে মনে হলো আমি সবার আগে পৌঁছে গেছি। আশেপাশে পরিচিত বা স্বল্প পরিচিত মুখ কাউকেই দেখলাম না। শাড়িতে অনভ্যস্ত হওয়ায় কুচিগুলো পায়ে বেঁধে যাচ্ছে বারবার। হাঁটতে অস্বস্তি ও ভয় একই সাথে ঘিরে ধরেছে। খুলে টুলে গেলে মান সম্মান রেখেই পালাতে হবে। ইতুর এতক্ষণে চলে আসার কথা। মেয়েটার সাথে সেই ওরিয়েন্টেশন ক্লাস থেকেই একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। কেউ দেখলে বুঝবেই না আমাদের পরিচয় মোটে মাত্র মাস দুয়েকে। পুরো অডিটোরিয়ামে চোখ বুলিয়েও ইতুর নাম নিশান পেলাম না। অথচ আধ ঘন্টা আগে বলেছে সে নাকি ক্যাম্পাসের কাছাকাছি চলে এসেছে। রাগ সামলে দিলাম। আজকের দিনে শুধুই খুশি থাকবো, মজা করব। হুট করে একটি পুরুষালী কণ্ঠ কানে এসে বিঁধল। ফার্স্ট ইয়ার। আমি চমকে তাকালাম। হাত 2 দূরত্বে লোকটি আমাকে প্রশ্ন করেছে। কপালের মাঝে জিজ্ঞাসা সূচক ভাঁজ। আমি একটু ঘাবড়ে গেলাম। ক্যাম্পাসে র্যাগিং নেই বললেও সিনিয়র জুনিয়র সম্মানের একটা রেশারেশি চলে। সেদিন শুনেছি সামান্য সালাম দেওয়া নিয়ে আমাদের এক ক্লাসমেটকে খুব হেনস্থা করেছে ইমিডিয়েট সিনিয়ররা। যদিও আমি বা ইতু এই ধরনের পরিস্থিতির মাঝে পড়িনি। সম্মুখের ব্যক্তিটি সিনিয়র কিনা তা বুঝলাম না। মৃদুস্বরে বললাম, জি। কোন ডিপার্টমেন্ট? জি, বোটানি। আমতামতা করে উত্তর দেওয়া মাত্রই লোকটা কেমন সহজ হয়ে গেল। প্রশস্ত এক হাসি দিয়ে বলল, আমরা তাহলে ক্লাসমেট? কেন জানি সঙ্গে সঙ্গে নাকের ডগায় রাগ ছুঁয়ে গেল। ভ্রু কুচকে পড়লাম, তাহলে এমন সিনিয়রদের মতো জেরা করছিলেন কেন? লোকটার হাসি এবার আরো খানিকটা প্রশস্ত হয়ে দাঁত বেরিয়ে এলো। ভ্রু নাচিয়ে বলল, সিনিয়র ভেবে ভয় পেয়েছিলেন নাকি? মোটেও না। নিজের অভিব্যক্তি লুকানোর আপ্রাণ চেষ্টা করলাম। লোকটা শব্দ করে হেসে বলল, আমি আদনান। অ্যাডমিশনের পর আজই প্রথম এলাম। কিছুই চিনতে বুঝতে পারছিলাম না বলে এদিক ওদিক ঘুরছিলাম। আপনাকে শাড়িতে সেজে গুজে দেখে ভাবলাম নবীন হবেন। কথার মাঝে খেয়াল করলাম লোকটাও পাঞ্জাবিতে সেজে গুজে দাঁড়িয়ে, বেশ সৌম্য দর্শন। এরই মাঝে ইতু চলে এলো। আদনানের সঙ্গে সে দ্রুতই মিশে গেল। অনুষ্ঠান শুরু হলে ভাগ্যক্রমে আমরা পাশাপাশি বসি। একসময় আদনান কানের কাছে মুখ এনে জিজ্ঞেস করলো,
আপনার নামটা জানা হলো না? অনন্যা। ক্লাসমেটদের আপনি করে বলাটা কি উচিত হবে? আদনানের কথায় সেই মুহূর্তে আমি হেসে ফেলি, মাথা নেড়ে বলি, একদমই উচিত হবে না। সে থেকে আমাদের ভালো লাগা শুরু। কখন যে ভালোবাসা তার ব্যথাহীন দাঁত দিয়ে দংশন করেছিল টেরই পাইনি। সে দংশনের ব্যথা এখন ঠিকই টের পাচ্ছি। কাঁপুনি অনুভব করতেই কল্পনার জাল ছিন্ন হলো। ফোন প্রাইভেট হচ্ছে। আদনান কল করেছে। যেন কাঙ্ক্ষিত জিনিসটা চাওয়া মাত্রই পেয়ে গেলাম। এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করলাম। তোমার কথাই ভাবছিলাম। কি ভাবছিলে? ওই যে নবীন বরণের দিন আমাদের প্রথম সাক্ষাৎ হলো, সেটাই। তুমি আমায় সিনিয়র ভেবে ভরকে গেছিলে, মুখটা দেখার মতো হয়েছিল। আদনান হেসে ফেললো। আমারও ঠোঁটের কোণে মলিন হাসি ঠাঁই পেয়ে গেছে। বললাম, মনে আছে তোমার? সবটা? তবুও কেন এত দূরত্ব? প্রত্যুত্তরে আদনান নিচুপ। চোখটা আবারও সিক্ত হচ্ছে। মহাজ্বালা। কিছুতেই চোখের জল ঠেকাতে পারি না। বললাম, ফোন কেন দিলে? সত্যি বলবো? মিথ্যাটা আশা করি না। তোমার কণ্ঠটা শুনতে ইচ্ছে করছিল। ফোনের ওপার থেকে ভেসে আসা ছোট্ট বাক্যটা একদম হৃদয়ে গেঁথে গেল। বললাম, তোমার এটুকু ইচ্ছেতে আমার বেশ কয়েক রাতের ঘুম হারাম হলো। আদনান চুপ। আমি বললাম, আজ আমায় দেখতে এসেছিল জানো? পাত্র 35 প্রতিষ্ঠিত ব্যক্তি। কি বলছো? আদনানের কণ্ঠে বিস্ময়ের আভাস পেলাম। তাচ্ছিল্যের সাথে বললাম, অবাক হচ্ছ? আমি কেন জানি কিছুতেই আর অবাক হতে পারি না। বিয়ে ঠিক হয়ে গেছে? না, দেখা দেখি হলো আর কি। বিয়েটা করো না। কেন? হিউজ এইজ ডিফারেন্স, মেন্টালিটি ম্যাচ নাও করতে পারে। তাছাড়া সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। নিজেকে এতটা হেলা করো না প্লিজ। তুমি হেলা করনি? চোখ মুছে প্রশ্নটা করলাম। আদনান অনেকটা সময় চুপ রইল। ভারী নিঃশ্বাসের শব্দ ভেঙে অসহিষ্ণু কণ্ঠে বলল, আমি কি করব অনন্যা? কিচ্ছু বুঝতে পারছি না। মায়ের বাইপাস সার্জারি হলো কিছুদিন আগে। আমার প্রতি মায়ের কিরূপ অন্ধ ভালোবাসা তুমি তো জানো। মাকে কষ্ট দেওয়া সম্ভব না, কিন্তু এটাও সত্যি যে তোমাকে ছাড়া আমি ভালো নেই। আবার বাস্তব পরিস্থিতি ভুলে যা হবে দেখা যাবে ভাবনা নিয়ে তোমার কাছে টেনে নিয়ে অপনতার কষ্ট দিতে ইচ্ছে করে না। এমন পরিস্থিতি কেন এলো আমাদের মাঝে? খুব তো সুখে ছিলাম আমরা। আদনানের অসহায়ত্ব এই প্রথম টের পেলাম, কিন্তু এর যথাযথ উত্তর যে আমারও নেই। স্বার্থপরের মতো আদনানকে সব ছেড়ে ছুড়ে আসতে বলতে পারছি না। সে আসতে পারবেও না। নিজেকে সামলে বললাম, তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ছাড়া কিছুই করতে পারবো না। ভালো থেকো। আমাদের যোগাযোগ না হয় মঙ্গল। আর কথা হবে না? হওয়া উচিত না, দৃঢ় গলায় উত্তর দিলাম, কিন্তু তবুও হৃদয়ে বিঁধতে থাকা সূক্ষ্ম ব্যথাটা এড়াতে পারলাম না। আজ অনেকদিন পর মায়ের হাতে মার খেলাম। রুটি বেলার বেলুন, পায়ের জুতো, হাঙ্গার, দরজার কোণায় রাখা ঝাড়ুটাও বাদ যায়নি। পিঠে, পেটে, হাতে পায়ে যেখানে পেরেছে মেরেছে, একদম ছোটবেলার মতো। মায়ের এই একটা দিক আমি ছোট থেকে ভয় পেতাম। কেউ বিচার দিয়ে গেলে বা কথা না শুনলে মা প্রচুর মারধর করতো আমাদের 3 ভাই বোনকে। বলাই বাহুল্য, সবচেয়ে বেশি মার আমি খেয়েছি। তবে পার্থক্য হলো, আমার মাঝে সেই আগের ব্যথার যন্ত্রণা উপস্থিত থাকলেও ভীতিটা অনুপস্থিত। বরং মায়ের ওপর কেমন করুণা জন্মাচ্ছে। মেজরাজি রানার সম্বন্ধটা আমি ভেঙে দিয়েছি। পাত্র ফোনে যোগাযোগ করলে আমি ওনাকে আমার ব্যাপারে সব ইনফরমেশন দিয়েছি। এমনকি আদনানের সঙ্গে সম্পর্ক ও অঘোষিত বিচ্ছেদের কথাও বাদ রাখিনি। লোকটি হয়তো হজম করতে পারেনি। এমনিতেই আমার পরিবারের অতীত খুব একটা সুখকর নয়। তার উপর পাত্রের প্রেমও ছিল। তিনি আমাকে নিয়ে কতদূর কল্পনা করতে পারেন আমি আন্দাজ করতে পারছি। ব্যাস, সকাল সকাল মেজে চাচি ফোন করে মাকে যা নয় তাই বললেন। মেয়ের কেমন বাড়ি বিয়ে হয় সেটাও দেখবেন জানালেন। আসন্ন দিনগুলোতে মেয়ের চরিত্রের সংকলন ও বিপর্যয়ের ভবিষ্যৎবাণী করতেও ভোলেননি। অপমানে মায়ের মুখটা চিমসানো কিসমিচের মতো হয়ে গেছিল। সম্বন্ধ ভাঙা যতটা না দুঃখ পেয়েছে, তার চেয়েও বেশি আঘাত পেয়েছে মেজে চাচির ধারালো শব্দে। আমাদের 3 ভাই বোনের জন্য মায়ের জীবনটা কত মর্মান্তিক পর্যায়ে চলে গেছে তার বিশদ বর্ণনা দিয়ে রাগ মিটিয়েছে আমার ওপর। ব্যথায় চিৎকার করে কেঁদেছি, পায়ে অবধি ধরেছি। মায়ের সামান্যতম দয়া হয়নি। মনে হচ্ছিল আমার সামনে মা নয়, কোনো এক ভয়ানক পাষাণ দাঁড়িয়ে আছে যার প্রাণে সামান্যতম মায়া নেই। কোনো এক সময় হয়তো মা থেমে গেছিল, আমি ঠিক মনে করতে পারি না। কারণ তার আগেই আমার হুঁশ জ্ঞান যন্ত্রণায় ছটফট করে কেমন হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমায় কোনো এক ঘোরের জগতে টেনে নিয়ে যাচ্ছে।
জ্ঞান ফিরতেই ভাইয়ার মুখটা দেখতে পেলাম। আমার দুর্বল চোখের পাতা মুহূর্তেই যার পর নয় বিস্মিত হলো। ভাইয়াকে কে জানালো? মা। গাড় ঘুরিয়ে আশেপাশে তাকালাম, মাকে দেখতে পেলাম না। ভাইয়া আমাকে তাকাতে দেখে বলল, এখন কেমন লাগছে? আমি মাথা কাত করলাম, নড়তে গিয়ে অসহ্য যন্ত্রণায় কুকড়ে উঠলাম। উঠিস না। ক্ষীণ গলায় জিজ্ঞেস করলাম, কখন এলে? আধা ঘন্টা হলো। খবর কে দিল? মা। হ্যাঁ, ফোন করে জানালো তোকে নাকি মেরে টেরে ফেলেছে। আমাকে বলল পুলিশ ডাকতে, হ্যান্ডকাপ পরে হাজতে যাবে। ছুটে এসে দেখি মেঝেতে বেহুশ হয়ে পড়ে আসিস। আমি হাসলাম, জিজ্ঞেস করলাম, মা কোথায়? উল্টো পাল্টা আচরণ করছে, ঘরে বন্দি করে এসেছি। ঠিক করনি, যদি কিছু করে বসে। সে উত্তর না দিয়ে ভাইয়া পাল্টা প্রশ্ন করলো, কি হয়েছে বাড়িতে? তোকে মারলো কেন এমন করে? আমি সত্যিটাই বললাম, শুধু আদনানের কথাটা অস্বস্তিতে এড়িয়ে গেলাম। ভাইয়া সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো করছিস, এখন কিছু মুখে দে। ডাক্তার দেখে মেডিসিন দিয়ে গেছে, কিছু খেয়ে মেডিসিন খেতে হবে। আমি ভাইয়ার মুখের দিকে ভালো করে তাকালাম। চোখের নিচে জমে থাকা কালিটা আরো গাঢ় হয়েছে মনে হচ্ছে। চুল দাড়ি অনেকদিন কাটে না, মুখে রাজ্যের ক্লান্তি। বিষণ্ণ মুখটা থেকে স্পষ্ট বলা যায় ভাইয়া সুখে নেই। এত কিশোর অশান্তি ভাইয়ার মনে। উঠতে উঠতে বললাম, তুমি খেয়ে যাবে তো? রান্না করা হয়নি। যাচ্ছিস না কোথাও? শুয়ে থাক, ভাত ফুটিয়ে ডিম ভেজে দেবো। যাবে না? ভাবিকে নিয়ে আসবে আবার। ভাইয়া তাচ্ছিল্য করে বলল, সে আমাকে ছাড়াই ভালো আছে। আমাদের ফ্যামিলির মানুষের তার কাছে দম বন্ধ করা লাগে, ইনক্লুডিং মি। ভাইয়া দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি দেখলাম এক হেরে যাওয়া প্রেমিকের প্রস্থান। রাত নামতেই শরীরের ব্যথা বাড়ল, তাপমাত্রাও বাড়ছে। মাথার যেন কেউ ইট বেঁধে দিয়েছে, তুলতেই পারছি না। মা সারাদিন একবারও আমার রুমে আসেনি, কণ্ঠও শুনতে পাইনি। মাছের রান্নাঘর থেকে খুটখার শব্দ ভেসে এসেছিল। এরপর আবারও সুনসান নীরবতা। বাড়িতে 3 জন মানুষ থেকেও কেউ নেই। সকলে আপন আপন পৃথিবীতে বিষণ্ণতা কুড়াতে ব্যস্ত। দেহের তাপমাত্রা বাড়ার সাথে সাথে শীত লাগতে শুরু করেছে। কাঁথা ভেঙে গায়ে জড়াতেই আলসেমি লাগছে। ফোন বাজছে, তুলতে ইচ্ছে করলো না। পরপর 2 বার বেজে কেটে গেল। তৃতীয়বার বাজলে বিরক্ত হয়ে ফোন হাতে দিলাম। ক্ষীণ দৃষ্টিতে দেখলাম আদনানের নামটা জলজল করছে। হঠাৎ কি মনে করে? দেখলাম ব্লক করেছো কিনা। সে তো প্রথম কলে বুঝেছো, বাকি 2 বার কি জন্য করলে? রিসিভ করো কিনা দেখতে। আমি কি তোমার হেয়ালির পাত্রী আদনান? কি জানি, আমরা দুজনই হয়তো হেয়ালির শিকার, নিয়তির হেয়ালি। কবে যাচ্ছ? 3 দিন পর, এই শুক্রবারে। চুপ রইলাম কিছুক্ষণ। বুকের ভেতর জ্বলতে থাকা হৃদয়টা ভয়াবহ উত্তাপ ছড়াচ্ছে। বললাম, আমাকে মিস করবে আদনান? আদনান শব্দ করে একটা নিঃশ্বাস ছাড়ল। ফোনের ওপার থেকে সেই নিঃশ্বাসের উত্তাপ টের পেলাম না, অনুমান করতেও ইচ্ছে হলো না। আদনান বলল, সেসব বাদ দাও, সম্বন্ধটার কি খবর, কতদূর এগোলো? ভেঙে দিয়েছি। কিভাবে? আদনানের কণ্ঠ কিছুটা উঁচু শোনালো। তোমার আমার প্রেমের কথা বলে দিয়েছি। আমরা দুজন দুজনকে কতভাবে ভালোবেসেছি সব বলে দিয়েছি। তোমার কি হয়েছে অনন্যা? কণ্ঠটা এমন জড়ানো লাগছে কেন? জ্বর এসেছে। মেডিসিন নাওনি? মেডিসিন তো তোমার কাছে। সেবার যখন তোমার জ্বর এলো, আমার থেকে কিভাবে মেডিসিন নিয়েছিলে ভুলে গেছো? বলিনি। তাহলে দাও। অনু, তুমি জ্বরের ঘরে ঢুকে যাচ্ছ। আমরা কাল কথা বলি। ফোন রাখবে না, খবরদার। আমাকে চুমু না দিয়ে তুমি ফোন কাটবে না। জ্বর কমে গেলে পরে তুমিই কষ্ট পাবে। আমি তো সবসময়ই কষ্ট পাচ্ছি আদনান, তুমি আমাকে কেন বোঝো না? সেদিন তোমার সামনে থেকে চলে আসার সময় কেন আমার পথ ভাগলে দাঁড়ালে না? একটাবার শক্ত করে জড়িয়ে ধরলে আমি সব ভুলে যেতাম, আবারও তোমার বুকে মুখ গুজে দিতাম। তাহলে কষ্টটা আরো বিস্তৃত হতো। আমি যে নিজেকে ধরে রাখতে পারতাম না। আমাকে ভালোবাসো? রক্তের সম্পর্কের বাইরেও যে ভালোবাসার সম্পর্ক থাকে তা আমি তোমাকে পেয়েই বুঝেছি অনন্যা। কিন্তু সেই ভালোবাসা রক্তের সম্পর্কের কাছেই হেরে গেল। তুমি একটা কাপুরুষ, মেরুদণ্ডহীন ভিতুর মতো আমার হাত ছেড়ে দিয়েছ। আদনান হেসে পড়ল। এই কাপুরুষের থেকে এখনো চুমু চাও? কখনো চায় না। আদনান চলে গেছে আজ 2 দিন হলো। চলে যাওয়ার আগে আমাকে 1000 বার অনুনয় করেছে দেখা করতে। আমি নাকচ করে দিয়েছি। এয়ারপোর্টে যাওয়ার ঘন্টা 3 আগে মেসেজ করে বলেছিল, ভেবে নাও একজন মৃত ব্যক্তিকে শেষ দেখা দেখতে আসছো, তবুও এসো অনন্যা। মৃত দেহটিকে না হয় বিদায় দিয়ে যাও প্লিজ। আমি যাইনি।
উল্টে মেসেজ করে বলেছিলাম, প্রিয় মানুষের শেষ যাত্রা খুবই বেদনাদায়ক আদনান। আমি সেই স্মৃতি নিজের সঞ্চয়ের খাতায় জমাতে চাই না। আমার দুর্দশা গাথা জীবনে আর একটু দুঃখ নাই বা যোগ করলে। এরপর আর কোনো রিপ্লাই আসেনি, আমিও দিইনি। সেই রাতে জ্বরের ঘরে বলা কিছু লাগাম ছাড়া কথা ছিল আদনানের শেষ কথা বলা। এরপর আদনান প্রতিদিন ফোন দিয়েছে, আমি রিসিভ করিনি। মেসেজের রিপ্লাই দিয়েছি। কত দ্রুতই অতীত হয়ে গেল সব। আদনানকে ঘিরে আমার ভাবনারাও এইভাবেই হয়তো অতীত হয়ে যাবে। আদনানকে ফিরে পাওয়ার ইচ্ছেটা আমার মনের ভেতর এতদিন ঘাপটি মেরেছিল। সে দেশের মাটি ছাড়তেই টের পেলাম কেমন শূন্য লাগছে। ইচ্ছেটা তার সঙ্গে চলে গেছে বলেই হয়তো। ভাবলাম এবার বুঝি হাঁপ ছেড়ে বাঁচলাম, জীবনটা গুছাতে হবে। কিন্তু কে জানতো আসন্ন ভবিষ্যতে আমাদের জীবন কোথায় গিয়ে দাঁড়াবে। আজ ভার্সিটি থেকে ফিরতেই দেখলাম বাড়ির মূল দরজা হাট করে খোলা। ভ্রু কুঁচকে এলো। বরদুপুরে দরজা এভাবে খোলা থাকে না কখনো। মা করে ডেকে ঘরে ঢুকলাম, কোনো সাড়া পেলাম না। বুকটা ধক করে উঠলো। ছুটে গেলাম মায়ের ঘরে। মা নেই, বাড়ির কোথাও নেই। নার্ভাসনেসে আমি ঘামতে লাগলাম। মা তো একা একা কোথাও যায় না সচরাচর। প্রতিবেশীদেরকেও এক প্রকার এড়িয়ে চললে এখন। তাহলে মায়ের ফোনটাও ঘরে পড়ে আছে। নিশ্চিত হতে আশেপাশে খুঁজে দেখলাম, কোথাও নেই। ভাইয়াকে ফোন দিতে দিতে আবারও ব্যাগটা কাঁধে তুলে নিলাম। সম্ভাব্য সব গাড়ি খুঁজতে হবে। বাড়ি থেকে কখন বেরিয়েছে আন্দাজ করতে পারছি না। আল্লাহর নাম নিতে নিতে দরজায় তালা আটকাতে যাব, এমন সময় মায়ের দেখা পেলাম। জানে পানি এলো যেন। ছুটতে গিয়েও থেমে গেলাম। মা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মায়ের বাহু ধরে নিয়ে আসছে আরেকটি পরিচিত মুখ। ইকরাম ভাই মাকে ধরে আমার সামনে এসে অসন্তোষের সঙ্গে বললেন, এমন দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করো কেন অনন্যা? অসুস্থ মানুষটা একা একা বেরিয়ে গেছে, খেয়াল করনি? ইকরাম ভাই আপনি এখানে? বিস্ময়ে প্রশ্ন ছুড়ে দিলাম। ইকরাম ভাই আমার নানাজানের সর্বখানিক সহযোগী। গ্রাম থেকে এসে নানাজানের ছায়া থেকে পড়াশোনা করেছে, পাশাপাশি বৃদ্ধ নানাজানের দেখাশোনার কাজটাও করেছে। বলা যায় তিনি এখন নানা বাড়ির পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে। বর্তমানে নানাজানের হোটেলে বসেন। ইকরাম ভাই আমার প্রশ্নে একই মুখভঙ্গিতে বললেন, হ্যাঁ, শুক্রিয়া করো যে আমি পেয়েছি খালাকে। কোথায় পেলেন? বাস স্ট্যান্ডে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, আমায় চিনতে অবধি পারছিল না। আমি করুণ চোখে মায়ের দিকে তাকালাম। ভারী মুখটা লাল হয়ে গেছে। মা আমার হাত ধরে বলল, কোথায় ছিলি তুই? পুরো দুনিয়া খুঁজে ফেলেছি। আমি ভার্সিটি গিয়েছি, ভুলে গেছো? মা এলোমেলো তাকালো, যেন কি বলবে ভেবে পাচ্ছে না। আমি মাকে ধরে বাড়িতে ঢুকতে ঢুকতে পেছন ফিরে বললাম, আপনি ভেতরে আসুন। ইকরাম ভাই কিছু বললেন না, আমার পিছু পিছু ঘরে ঢুকলেন। মাকে সোফায় বসিয়ে জিজ্ঞেস করলাম, পায়ে ব্যথা কি করে পেলে? কি যে বাঁধন পায়ে হোঁচট খেয়ে পড়ে গেছি। পা দেখলাম বুড়ো আঙুলটা কেটে ছিলে গেছে। ইকরাম ভাই বললেন, স্যাভলন দিয়ে মুছে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দাও, তাহলে আর সমস্যা হবে না। মাথা নেড়ে বললাম, দাঁড়িয়ে কেন, বসুন, আমি খাবার দিচ্ছি। আমাকে নিয়ে ব্যস্ত হইও না, আমি এক্ষুনি বেরোবো। এক গ্লাস ঠান্ডা পানি দাও শুধু। আমি পানি এনে দিলাম। তিনি ঢকঢক করে পুরোটা শেষ করে আরো একটু চেয়ে নিলেন। বললেন, খালার এই অবস্থা কি করে? আমি ইতস্তত করে বললাম, আসলে বাবার মৃত্যুর পর মায়ের আচরণে কিছুটা পরিবর্তন এসেছে। কিচ্ছুটা না, অনেকটা। এইভাবে একা রেখে ভার্সিটি চলে গেলে খালা যদি আবার বেরিয়ে যায়, গাড়ি ঘোড়ার রাস্তা, বিপদের তো মা বাপ নেই। আমি মাথা নিচু করে নিলাম। কথাটা ফেলে দেওয়ার মতো নয়। আজকে সাহস করে বেরিয়ে গেছে, কালও যাবে না তার নিশ্চয়তার কই। এদিকে ভার্সিটি মিস দিয়ে সারাক্ষণ বাড়িতে বসে থাকাও তো সম্ভব না। ভাবনার মাঝে আমার ভাইয়া চলে এলো। ভাইয়ায় মায়ের পা স্যাভলন দিয়ে পরিষ্কার করে বেঁধে দিল। আমি তাদের রেখে রান্নাঘরে ছুটলাম। সকালে যা রেঁধে গিয়েছি তাই আছে, এতে মা, ভাইয়া আর ইকরাম ভাইয়ের হয়ে যাবে। আমার জন্য আবার রান্না বসাতে হবে। টেবিলে খাবার দিতে গেলে ভাইয়া বলল, একটা সিদ্ধান্ত নিয়েছি অনু, কি? মাকে নানাজানের কাছে পাঠিয়ে দেই। বরং আমাদের অগোচরে এমন হুটহাট যদি বাসা থেকে বেরিয়ে যায়, রিক্সি হয়ে যাবে। তুইও চলে যা, ভার্সিটি একটু দূরে হবে শুধু। ইকরাম ভাই খেতে খেতে বললেন, ভার্সিটির ব্যাপার না, বাড়িতে বাইক আছে, এক টানে নামিয়ে দিতে পারবো। ওখানে খালা সবার চোখের সামনে থাকবে, বেরিয়ে পড়ার চিন্তা নেই। পরিস্থিতি বিবেচনায় উত্তম সিদ্ধান্ত, কিন্তু ভেতরটা খচখচ করছে। সেখানে মামা মামি কাজিনটা মিলে এমনিতেই বড় সংসার, কতদিনই বা সহ্য করবে আমাদের।
মুখ ফুটে কিছু বললাম না। ইকরাম ভাই যাওয়ার আগে বলে গেলেন কাল পরশু যেন মাকে নিয়ে চলে যায়। ভাইয়া সম্মতিও দিয়ে দিল। ভাইয়ার আগ্রহটা আমার কেন জানি ভালো লাগলো না। মনে হচ্ছে আমাদের পাঠাতে তাড়াহুড়ো করছে, কিন্তু কেন? খেয়াল করলাম ভাইয়ার অফিসে ফেরার তাড়া নেই। এঁটো বাসনগুলো মেজে ধুয়ে নিজের জন্য ভাত বসালাম চুলোয়। ভাইয়াকে বসার ঘরে মাথা নিচু করে বসে থাকতে দেখে বললাম, অফিস যাবে না? ভাইয়া যেন সম্মতি ফিরে ফেলে এতক্ষণে কিছুটা হকচকিয়ে তাকালো আমার দিকে, বলল, শরীরটা ভালো লাগছে না, যাব না আর। ভাইয়া পরের দিনও অফিসে গেল না। আমাকে ধীর গলায় একবার জিজ্ঞেস করলো মাকে নিয়ে নানাজানের কাছে যাবো কিনা। বললাম ইচ্ছে করছে না। আর কিছু বলেনি। দুদিন গড়াতেও ভাইয়ার মাঝে কোনো হেলদোল দেখলাম না, যেন চোখের সামনে থেকেও ভাইয়া এই জগতে নেই। না পেরে নিজেই ভাবিকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? ভালো আছি। হঠাৎ কি মনে করে? আসলে ভাবি, ভাইয়া কয়েকদিন যাবৎ ভেঙে পড়েছে। খাওয়া দাওয়া করছে না, অফিসে যাচ্ছে না। তোমাদের মাঝে কোনো সমস্যা হলে মিটিয়ে নাও প্লিজ। জানি তো ভাইয়া কেমন দুর্বল মনের মানুষ। 1 মিনিট 1 মিনিট। সমস্যা মিটিয়ে দেবো মানে? তুমি কি জানো না আমরা ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি? অবাক হলাম, বললাম, ফাইনাল ডিসিশন মানে? তুষার তোমাদের কিছুই জানায়নি? আমরা আপাতত সেপারেট আছি। বেবি হলে ডিভোর্স কার্যকর হবে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। এসব কি শুনলাম? শেষ পর্যন্ত ভাইয়া ভাবির সংসারটাও? অনুনয়ের সুরে বললাম, ভাবি বাচ্চাটার কথা একবার ভাবো। তারও তো বাবা মা দুজন কি দরকার? তোমার এখানে থাকা নিয়ে প্রবলেম তো থেকো না, ভাইয়াকে নিয়ে আলাদা থাকো। বাচ্চাটার কথা ভেবে না হয়। শোনো অনন্যা, এসব নিয়ে কথা বলতে আর কখনো ফোন করবে না। আমার সিদ্ধান্ত বিন্দু মাত্র বদলাবে না। কিসে অন্ধ হয়ে তোমার ভাইকে বিয়ে করেছিলাম? চাকরিটাও তো আমার বাবা জুটিয়ে দিয়েছিল। এবার তার যোগ্যতায় কিছু করতে বলো। যোগ্যতা হারে হারে টের পাবে। সেদিনই জানতে পারলাম ভাইয়া চাকরিটা আর নেই। এজন্যই ভাইয়া ঘর ছেড়ে বের হচ্ছিল না, চোখে চোখ রেখে কথা বলছিল না। আমার চোখ ছাপিয়ে কান্না এলো। কেউ ভালোবাসা চেয়েও পায় না, আবার কেউ পেয়েও পায় ঢালে। ভাইয়া ধীরে ধীরে কেমন গুটিয়ে যেতে লাগলো। দিন কয়েক বাদে কতগুলো সিভি বানিয়ে এনে কয়েক জায়গায় জমা দিয়ে এলো। ইন্টারভিউ ডাক পাই, ভাইবা হয়, চাকরি আর মেলে না। 1 মাস এভাবেই চলে গেল। মায়ের চিকিৎসার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে উঠলো। সংসারের সকল বাড়তি খরচ বাদ দিয়েও পেট চালানো দায়ী হয়ে গেল। 2-1টা টিউশনি পেতে এদিক ওদিক আমিও কম ছুটছি না। কিছুতেই যেন কিচ্ছু হচ্ছে না। দুর্দশা হতাশা আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছে যেন। মায়ের পাশাপাশি ভাইয়াও এবার বিষণ্ণতার কবলে পড়েছে। আমি সব দেখেও না দেখার ভান করে দিন কাটাই। রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে মনে প্রার্থনা করি, ঘুম থেকে উঠে দেখবো সকল হতাশা বিদায় নিয়েছে। নেয় না, বরং একটু একটু করে অভাব আমাদের নিত্য সঙ্গী হয়ে উঠছে। সেদিন বাড়িওয়ালা এসেছিল, 2 মাসের ভাড়া বাকি। ভাইয়া লজ্জায় মুখ তুলতে পারেনি। বাড়িওয়ালা আঙ্কেল অবশ্য সরাসরি ভাড়া চাননি। কথায় কথায় বললেন বাড়িটা ভেঙে একটা বহুতল ভবন বানানোর ভাবনা আছে। ওনার বাবার একমাত্র স্মৃতি বলে এখনো ভাঙেনি। যা বোঝার বুঝে নিয়েছি। এই একতলা বাড়িটাই আছি 15 বছর হলো, একদম নিজের বাড়ির মতোই। বাড়িটার প্রতিটি দেওয়াল ইট যত্নে রেখেছি। কালীভদ্রে মাসখানেকের ভাড়া আটকে গেছিল, তবে এমন দিন কখনো আসেনি। কোনো দিকেই যখন কিছু হলো না, ভাইয়া হাল ছেড়ে দিয়ে বলল, সব গোছগাছ করতে শুরু কর। নানাজান আমাদের ওনার আশ্রয়ে যেতে বলেছেন। বুঝলাম এই বাড়িটাই আমাদের মেয়াদ ফুরিয়েছে। মা মেঝেতে পড়ে হাওমাও করে কাঁদলো। আমি বরাবরের মতোই সকল দুর্ভাগ্যের নীরব সাক্ষী হয়ে রইলাম। নানাজানের বাড়িটা 2 তলা, আর নিচতলা দোকান, গ্যারেজ ও হোটেলের জন্য বরাদ্দ, এবং ওপরের তলায় বাসস্থান। আমার 2 জন মামা। বড় মামা স্থানীয় ব্যবসায়ী ও ছোট মামা প্রবাসে আছেন প্রায় 10 বছরের অধিক সময় ধরে। মামিরা মিলেমিশে সংসারে আছেন। 4 জন মামাতো ভাই বোন আছে, সবাই আমার ছোট। এই পরিবারটি আমার নানাজানের ছায় এখনো উজ্জীবিত হয়ে আছে। মামিদের মাঝে ঝগড়া বিবাদ হলেও সংসারের হাড়ি আলাদা করার সাহস কারো হয়নি। নানাজানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হয়। মামারা মাথা পেতে মেনেও নেন। সেই সিদ্ধান্তের মাধ্যমে দোতলার সর্বপশ্চিমের ঘরখানায় আমার ও মায়ের ঠাঁই হয়েছে। ভাইয়া আপাতত ইকরাম ভাইয়ের রুমে থাকবে। নানা বাড়িতে বেড়াতে এসেছি বহুবার। ছোটাছুটি হই হই করে মাতিয়ে রেখেছি পুরো বাড়িটা। কত আবদার আহ্লাদ নিয়ে মামা মামিদের আশেপাশে ঘুরেছি। এবার কেন জানি সেই উচ্ছ্বাসটা নেই, আছে লজ্জার সংকোচ। ক্ষণিকের অতিথি নয় বলেই হয়তো এবার আমরা অনির্দিষ্টকালের অতিথি। তাই হয়তো মামিদের মুখোই আপ্যায়নের খুশিটা নেই। গতকাল বিকেলে নানা বাড়ি এসে উঠেছি, এরপর রুম থেকে আর বের হয়নি।
খাবারটা ঘরে বসেই খেয়েছি। মাও কাল থেকেই চুপচাপ আছে। ভাইয়া বাসায় থাকে না, ইকরাম ভাইয়ের সঙ্গে এদিক ওদিক চলে যায়। আমি দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে পড়লাম। জানালা খুলে দিতেই একরাশ স্নিগ্ধতা হুড়মুড়িয়ে পুরো রুমে ছড়িয়ে পড়ল। সকালের আবির মাখা লাল সূর্যটা উঁকি দিয়েছে। রাস্তার ওপারের বাড়িটায় কতগুলো কবুতর হাততালির শব্দে ডানা ঝাপটে উড়ে গেল। কিছুক্ষণ নির্লজ্জকে সেই ওড়াউড়ি দেখলাম। মনে মনে ভাবলাম, আমার আকাশটা কবে মুক্ত হবে? মালিকের অধীনে থাকা হৃষ্টপুষ্ট কবুতরের মতো নয়, তাতে সুখ থাকলেও স্বাধীনতা নেই। বনে বনে ঘুরে বেড়ানো ছন্নছাড়া শালিকের ঝাঁকের মতো মুক্ত একটা আকাশ যে আমার কাম্য, যেখানে সুখই স্বাধীনতা আর স্বাধীনতায় সুখ। এমন একটা আকাশ কামনা করে কি এই কঠিন জগতে খুবই দুষ্প্রাপ্য? চোখ সরিয়ে নিলাম। সকাল সকাল কাঁদতে ইচ্ছে করছে না। নালাজের বাড়িটা একদম পাকা সড়ক লাগাওয়া। যানবাহন কিংবা লোকেদের গমগমে শব্দ সবই বাড়িতে ঢোকে। নিচতলায় যেহেতু জমজমাট দোকানপাট, তাই দোতলায় আলাদা একটি গেট লাগানো আছে। প্রত্যেকটা রুমের দরজা জানলায় ভারী পর্দা ঝোলে। বিছানা ঝেড়ে ঘর ঝাড়ু দেওয়া মাত্রই দরজায় ঠকঠক শব্দ হলো দুবার, অতি নম্রভাবে। বুঝতে অসুবিধা হলো না। মাথায় কাপড় দিয়ে দরজা খুলাম। শুভ্র বেশের লম্বা অবয়ব নজর এলো। নাকে ধাক্কা দিল আতরের ঘ্রাণ। হঠাৎই মনটা নির্ভর হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নানাজান। কেমন আছেন আপু? মৃদু হেসে দরজা ছেড়ে দাঁড়িয়ে পড়লাম। আলহামদুলিল্লাহ নানাজান, আপনি ভেতরে আসুন। নানাজান ধীর পায়ে রুমে ঢুকলেন। বিছানায় বসে আমাকে ইশারা করলেন পাশে বসতে। আমি বসলাম। নানাজান আগের মতোই নির্মল কণ্ঠে বললেন, আপনার আলহামদুলিল্লাহ বলায় জোর পেলাম না আপু। মনে শান্তি না থাকলে শব্দে শান্তি ফুটে ওঠে না নানাজান। তাই তো প্রথমেই বললাম আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনার সান্নিধ্যে খানিকটা নির্ভর লাগছে। কিন্তু অন্যের দ্বারা শান্তি চাইলে তো হবে না আপু। শান্তির জন্য আপনাকে চেষ্টা করতে হবে। ফজরের নামাজ পড়ছিলেন? আমি মাথা নিচু করে ফেললাম। নানাজান বললেন, নিয়মিত নামাজ পড়তে হবে আপু। আল্লাহর কাছে মন খুলে চাইতে হবে। তিনি কখনো বান্দাকে নিরাশ করেন না। শুধু ধৈর্য ও বিশ্বাসে অটল থাকতে হবে। আমি নত দৃষ্টিতেই মাথা নাড়লাম। নানাজান আমার মাথায় হাত রেখে বলে চললেন, উমরা থেকে ফিরতে ফিরতে এতগুলো ঘটনা শুনতে হবে কল্পনাও করিনি। আপনাদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত থাকলে সফরের সময় দীর্ঘ করতাম না। রাগ করবেন না নানাজান, আপনার সুস্থভাবে ফিরে আসার জন্যই জানানো হয়নি। নানাজান মৃদু হেসে বললেন, আপনারা আমার হৃদয়ের কঠোরতম সম্পর্ক এখনো সম্পূর্ণ জ্ঞান রাখেন না। আপনার নানুজান যেদিন আমার হাতের উপর মারা যান, আমি সেদিনও ভেঙে পড়িনি। অথচ সে মুহূর্তটা আমাদের বোনের সবচেয়ে দুর্বল দুঃসহ সময় ছিল। আপনার নানুজান আমার চেয়ে কঠোর হৃদয়ের মানবী ছিলেন। তাই তো বিন্দুমাত্র দুঃখ যাপনে প্রসারত যেন না পাই, তাই আমার হাতে ওনার সযত্নে লালিত আমানত অর্থাৎ এই সংসারটি তুলে দিয়ে গেছেন। ওনার অবর্তমানে ওনার আমানত আমাকে আগলে রাখতে হবে। আপনার আম্মুও সে আমানতের অংশ। বাড়িটা আপনার মায়েরও। কাজেই এ বাড়িতে থাকা নিয়ে আপনি হীনমন্যতায় থাকবেন না। আমি চুপ রইলাম। নানাজান আমার মনের অবস্থা ধরতে পেরেছে বলে অবাক হলাম না। তিনি আবার বললেন, তবে আমি আপনার উপর খুশি হয়েছি। এত দুর্যোগের মাঝেও আপনি ভেঙে পড়েননি। নিজেকে সামলাতে পারলাম না। কান্নারা ঠেলে বেরিয়ে এলো। হেসকে উঠতেই মুখ চেপে ধরলাম। নানাজান সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিলেন। কাঁদুন আপু, এতে যদি ভেতরের উত্তাপটা কিছু লঘর হয় তাহলে আটকাবো না। তবে ধীরে ধীরে আরো শক্ত হতে হবে আপনাকে, আরো সংযমী হতে হবে। আমি জানি আপনি পারবেন। নানাজানের সাক্ষাতে অনেকটা আরাম লাগছে। তিনি মানুষটাই এমন, সব পরিস্থিতিতে কঠোর হৃদয় ও কোমল কণ্ঠ উজ্জীবিত রাখেন বলেই সবাই নির্দ্বিধায় ওনার ওপর ভরসা করতে পারেন। নানাজান একটু বসেই চলে গেলেন। ঘুম থেকে ওঠার পর আর মাকে দেখিনি, কণ্ঠস্বরও পাইনি। রুম ছেড়ে বের হতেই ইকরাম ভাইয়ের মুখোমুখি হলাম। চলার পথে থামতে হলো বলে তিনি একটু অপ্রস্তুত হলেন বোধহয়। জিজ্ঞেস করলাম, ইকরাম ভাই, তুষার ভাইয়া কোথায়? তুষার তো ঘুমাচ্ছে, গতকাল অনেক রাতে ঘুমিয়েছে, ডেকে দিব? না থাক। উনি মাথা ঢেকিয়ে চলে গেলেন। নানাজানের থেকে একটা বিশেষ গুণ ইকরাম ভাই পেয়েছেন।
মেয়েদের মুখের দিকে তাকিয়ে কখনো কথা বলে না, মাথা সোজা থাকলেও দৃষ্টি পায়ের নখে নিবদ্ধ সর্বদা। আমি এক পা এগোতেই প্রচন্ড জোরে একটা হ্যাঁচকা টান পেলাম। ধারা প্রায় ছো মেরেই আমায় তার রূপে ঢুকে নিল। বুকে হাত রেখে লম্বা দম নিলাম। ধাতস্থ হয়ে বললাম, ভয় পাইয়ে দিলি। ধারা স্বচ্ছ একটা হাসি দিল। আঁকাবাঁকা দাঁতের এই মিষ্টি মেয়েটি বড় মামার বড় মেয়ে ধারা। এবার এইচএসসি পরীক্ষার্থী। এই বাড়িতে ধারাই আমার সঙ্গী বলা যায়। সে কণ্ঠে খানিকটা অনুযোগ মিশিয়ে বলল, তোমার উপর রাগ করেছি আপু, কাল থেকে আমাকে পাত্তাই দিচ্ছে না, রুম ছেড়ে বের হওনি। দোষ স্বীকার করে বললাম, খুব ভুল হয়েছে, আসলে সব গুছিয়ে উঠতে হলো তো, এখন এখানেই থাকছি। ধারা বাচ্চাদের মতো উচ্ছ্বসিত হয়ে বলল, আমরা একসাথে থাকবো, অনেক মজা হবে। যারা খাট থেকে গুটি গুটি পায়ে নেমে এসে আমার জামা টেনে ধরলো, বলল, আপু আমাকে দেখে না। ধারা ছোট বোন যারা, 7 বছর বয়স। তার ঘুমের রেশ এখনো কাটেনি বুঝে যাচ্ছে। আমি হেসে তার গালে চুমু খেয়ে বললাম, এই তো দেখছি, জারামণি কি ফ্রেশ হয়নি? যারা প্রতিবাদ করে বলল, আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়েছি, তারপর আবার ঘুমিয়েছি। আপু নামাজ পড়েনি, আপু পচা। ধারা তার মুখ চেপে ধরে বলল, চুপ, আমি পচা নাকি? ভালো, সেটা তোকে কে বলতে বলেছে? অসমবয়সী 2 বোন ঝগড়া লাগিয়ে বসলো। রান্নাঘর থেকে মামির উচ্চস্বরে ধমক ভেসে আসতেই থেমে গেল। দুজন দুজনকে ভেঙচি কেটে দুদিকে চলে গেল। আমি নীরব দর্শকের মতো সবটা দেখলাম। খানিক বাদেই খুব জোরে চিৎকার চেঁচামেচির শব্দ পেলাম। ধারা ছুটে জানলার কাছে গেল, উকি ঝুঁকি দিয়ে দেখতে দেখতে বলল, আপু, খাসটা বাড়িতে সকাল সকাল আবার লেগেছে। ধারার কৌতূহলী বয়স, অন্যের বাড়ির ঝগড়া দেখতেও তার খুবই ভালো লাগে। পাশের বাড়িটা ধারার জানলার মুখোমুখি। ও বাড়ির সদস্যগণ অর্থশালী হয়েও অত্যাধিক কিপ্টে স্বভাবের হওয়ায় অনেকেই আড়ালে তাদের বাড়িটাকে খাইস্টা বাড়ি বলে ডাকে। বলা বাহুল্য, আমি নিজেও এখানে বেড়াতে এলে নামটা নিয়ে একসময় প্রচুর মজা করতাম। খেয়াল করলাম এবার আর সেই উচ্ছ্বাস পাচ্ছি না। ধারার হাতের টানে জানলার কাছে যেতেই বাধ্য হলাম। ও বাড়ির বউদের মধ্যে পান থেকে চুন খসলেই প্রায় চুলোচুলি বেঁধে যায়। আজও বেঁধেছে। উচ্চ শব্দে গালাগাল একে অন্যের দোষের ফিরিস্তি দিচ্ছে। এটা ও বাড়ির নিত্য সাধারণ একটি ঘটনা। আমি আগ্রহ পেলাম না। চোখ সরানোর আগেই হুট করেই পলেস্তরা খসা দেওয়ালের ওপারে একজন পুরুষের দেখা পেলাম। ধারা পরিমরি করে পর্দার আড়ালে চলে গেল। ফিসফিস করে বলল, শ্রাবণ ভাইয়া আসছে, শুনে যাও। আমি সরার ফুরসত পেলাম না। শ্রাবণ আমায় দেখে ফেলেছে। বলাই বাহুল্য, সে নিজেও অপ্রস্তুত হয়েছে মা চাচিদের ঝামেলা নিয়ে। আমি চলে যাওয়ার আগে সে দৃষ্টি লুকিয়ে পালালো। একটি মেঘলা দিনান্তের গায়ে আধারের ম্লান বিচ্ছুরণ হচ্ছে। মৃদুমন্দ হাওয়ার তালে জানলার ভারী পর্দা দুলছে। আমি নামা শেষ করে জানলা আটকাতে গেলাম। রাস্তার উজ্জ্বল আলোয় দেখতে পেলাম শ্রাবণ ওই বিল্ডিং এ ঢুকছে। ভ্রু কুঁচকে এলো। হয়তো কোনো দোকানে যাচ্ছে ভেবে বিশেষ পাত্তা দিলাম না। জানলা আটকে রুম থেকে বেরোতেই শ্রাবণের মুখোমুখি হলাম। আমার কপালের ভাঁজ এবার আরো স্পষ্ট হলো। শ্রাবণ একটু দাঁড়িয়ে স্মিত হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কবে এলে? গত পরশু। আছো তো কিছুদিন? অনেকদিন। ও আচ্ছা। ছোট করে বলে শ্রাবণ আমায় পাশ কাটিয়ে রিডিং রুমে ঢুকে গেল। আমি অবাক হলাম। এ বাড়িতে বাইরের পুরুষ সেভাবে উঠার যেখানে সেখানে ঢুকে যেতে পারে না, অথচ শ্রাবণীর চলাফেরায় মনে হলো তার এই পথে নিত্য যাতায়াত। দাঁড়াকে দেখলাম মাথায় হিজাব জড়িয়ে পিছু পিছু রিডিং রুমে ঢুকছে। ব্যাপারটা স্পষ্ট হলো। নিশ্চয়তা পেলাম বড় মামির কাছে। দাঁড়ার বোর্ড এক্সাম আসন্ন বিধায় শ্রাবণের কাছে মাস 2 হলো পড়া শুরু করেছে। একটু চমকালাম। দাঁড়া শ্রাবণকে সহ্যই করতে পারত না। না করার কারণ শ্রাবণের অত্যাধিক মেধাবী হওয়া। ছোটবেলা থেকে প্রতিবেশী শ্রাবণের সঙ্গে তুলনা দিয়ে ধারাকে অপদস্থ করেছে মামি। মেয়েটা পড়াশোনায় খারাপ নয়, আবার টপেও নেই। অন্যদিকে শ্রাবণ প্রথম বই দ্বিতীয় হয় না কখনো। স্কুল থেকে ভার্সিটি সব জায়গাতেই ফলাফল ভালো। মামির রেজাল্ট কার্ড হাতে নিয়ে আফসোস করে বলতেন, শ্রাবণ যদি কিপ্টার করে বড় হয়ে সব পরীক্ষায় পাস হতে পারে, তুই বিলাসিতার মাঝে বড় হয়ে পারবি না কেন? তোর একটা চোখ কম নাকি শ্রাবণের বেশি? ওর পা ধোয়া পানি ভাবি 2 বেলা। আমরা হেসে গড়াতাম সে কথা শুনে। অন্যদিকে ধারা শ্রাবণের গোষ্ঠী উদ্ধার করে গালাগাল করত। বড় মামি শ্রাবণের জন্য রাস্তা তৈরি করে বললেন, অনন্যা, মশলা বেটে দিতে পারবে? জানোই তো তোমার মামারা বাটা মশলা রান্না খায়। আমি মাথা নাড়ালাম।
মামি কোথায় কি আছে দেখিয়ে দিয়ে চলে গেলেন। কোমরে ওড়না গুজে মশলা বের করে কাটতে বসলাম। এই বাড়িতেই যখন আছি মামির হাতে হাতে কাজ করে দিতে হবে। আমাদের জন্য ওনাদের ওপর বাড়তি চাপ যেন না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে ছোট মামি অনেকদিন ধরে বাপের বাড়িতে আছেন। সব মিলিয়ে বড় মামির ওপর ভালোই চাপ যাচ্ছে। মশলা বেটে সকলের জন্য চা বানিয়ে নিলাম। বসার ঘরে এখন সকলেই উপস্থিত। আমি হাতে হাতে চা দেওয়ার সময় দেখলাম শ্রাবণও বেরিয়ে এসেছে। ইকরাম ভাই তাকে ডাকলেন। এসো শ্রাবণ, চা খাও। খেয়েছি একটু আগে, আপনারা গল্প করুন। ইকরাম ভাই ট্রেনে বসালেন শ্রাবণকে, বললেন, অনন্যার হাতের চা মিস করা বোকামি, খেয়ে যাও। এখন তো আর আগের মতো পড়াশোনার চাপ নেই। শ্রাবণ ইতস্তত করে বসলো। আমি চা এগিয়ে দিলাম। তুষার ভাইয়া জিজ্ঞেস করলো, শুনলাম বিসিএস দিচ্ছ। ইকরাম ভাই বললেন, দিচ্ছে কি, গোল হয়েই গেছে, প্রায় রিটেনের টিকে গেছে, বাকিটা হয়ে যাবে। 3 রাত ত্যাগ করে খেটেছে ছেলেটা। শ্রাবণ সলজ্জে হেসে এক পলক আমার দিকে তাকালো। চোখাচোখি হতে দৃষ্টি সরিয়ে চায়ে চুমুক দিল। আমি ভাবলেশীন ভঙ্গিতে সকলের কথা গিলে চলেছি। তুষার ভাইয়া জিজ্ঞেস করলো, কোন ক্যাডারে যাওয়ার ইচ্ছে? পুলিশ ক্যাডার। ভবিষ্যৎ পুলিশের পাশে বসে আছি তাহলে? আমি আড্ডার আসর থেকে সরে এলাম। নানাজানের রুমে চা দিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম। সবকিছু স্বাভাবিক, তবুও মনে শান্তি নেই, স্বাচ্ছন্দ্য নেই, কেমন দম বন্ধ লাগে। ধারা ছুটে এসে বিছানায় শটান শুয়ে পড়ল। নিজেকে সামলে বললাম, ওরা ক্লান্ত হয়ে গেলি নাকি? হ্যাঁ, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পেরিয়ে গেল। কে বলেছে ফাও বেশি পড়াতে? এতে তো তোরই ভালো। তা কেমন পড়ায়? ধারা নিচু গলায় বলল, কিপটে হলে কি হবে, পড়ায় ভালো, জটিল বিষয়ও ভেঙে সরল করে ফেলে। খাইস্টাবাড়ির ছেলেগুলো গুনিয়াটা মানতে হবে। আমি সরু দৃষ্টিতে তাকাতেই ধারা গলা ছেড়ে বলল, গুণের প্রশংসাই করলাম শুধু, নাথিং সিরিয়াস। বাইরে থেকে নিবিড় আমিরের চেঁচামেচি শুনতে পেলাম। ছুটে গিয়ে দেখলাম 2 ভাই বাড়ি জুড়ে ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে। ওরা ছোট মামার 2 ছেলে। মামা বাড়ি থেকে আজ ফিরল। শ্রাবণ চলে গেছে ইতিমধ্যেই। বাড়ির পরিবেশ মুহূর্তেই গমগমে হয়ে গেল। যারা নিবিড় আমিরের খুনসুটিতে সেই চিরচেনা মামা বাড়ির দেখা পেলাম। ছোট মামির প্রেগনেন্সির 7 মাস রানী। আমাদের এখানে আসায় তিনি খুশি হয়েছেন কিনা বোঝা গেল না। কথায় কথায় একসময় হুট করে বলে বসলেন, পিয়াসের কি খবর তুষার? ডেলিভারির ডেট কবে? ভাইয়ার মুখটা হুট করে ম্লান হয়ে গেল। ছোট করে বলল, আরো কিছুদিন বাকি। সংসারটা কি একেবারে টিকবে না? ভাইয়া সে কথার উত্তর দিতে পারল না। সকলের নজর এড়িয়ে দোতলা থেকে নেমে গেল। জমজমাট আড্ডার মাঝে ছন্দপতন হলো। বড় মামি বললেন, এসব এখন না জিজ্ঞাস করলেই নয়। ছোট মামি থমথমে মুখে বললেন, জানতে চাইলেও দোষ হবে নাকি? বাদ দে এসব প্রসঙ্গ। আমি ছলছল চোখে তাকিয়ে রইলাম। ভাবি ডেলিভারির সময় এগিয়ে আসছে। বাচ্চারা তো ভাইয়ারও, অথচ সে অধিকার বঞ্চিত। ইকরাম ভাইয়ের সঙ্গে চোখাচোখি হতেই তিনি আমায় এক পলক আশ্বাস দিয়ে দৃষ্টি নত করলেন, বললেন, চিন্তা করো না, আমি দেখছি। ইকরাম ভাই বেরিয়ে গেলেন ভাইয়ার পিছু পিছু। ঠিক তখনই আমার দৃষ্টিগোচর হলো অদ্ভুত এক দৃশ্য। সোফার সামনে টি টেবিলে এখনো এঁটো চায়ের কাপগুলো পড়ে আছে। ধারা খুব সন্তর্পণে একটা আখ খাওয়া চায়ের কাপ তুলে নিয়ে ঘরে চলে গেল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ওটা কার এঁটো কাপ ছিল? এই মেয়েটা আবার অগোচরে কি করছে? আজ অদ্ভুতভাবে ফজরের আজানের সময় ঘুমটা ভেঙে গেল। কতদিন পর নেগুর আধারে বসে আজান শুনছি, আন্দাজ করতে পারলাম না। হয়তো এই প্রথম আজানের ধ্বনিতে এমন মনোনিবেশ করলাম। হৃদয়ে অদ্ভুত প্রশান্তি ঘিরে ধরলো। খুব সন্তর্পণে মাকে ডিঙিয়ে ফ্লোরে পা দিলাম। অজু করে সে রুমের আলো জ্বেলে দেখলাম মাও জেগে গেছেন। এ বাড়িতে আসার পর মা আমাদের অবাক করে দিয়ে একদম চুপ আছে। কোনোরূপ উচ্চবাচ্য গত 2 দিনে শুটিনি। দরকারের বাইরে কোনো কথাই বলছে না, তবে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু উদাসীন হয়েছে। মা অজু করে আস্তে আস্তে আমি জায়নামাজ বিছিয়ে দিলাম। মা মেয়ে একসাথে নামাজ পড়লাম। বাইরে তখনও পুরোপুরি আলো ফোটেনি। আমি কৃত্রিম আলো বন্ধ করে জানলা মেলে বসলাম কিছুক্ষণ। পাশের ঘর থেকে ডাকাডাকির শব্দ ভেসে আসছে। ধারা এত বছরও ভোরে ওঠার অভ্যাস রপ্ত করতে পারেনি। বড় মামিকে এখনো অনেক ঝামেলা পোহাতে হয় এর জন্য। অন্যদিকে যারা নামাজ কিংবা যে কোনো আমলের ব্যাপারে ভীষণ আগ্রহী। নানাজান বাড়িতে থাকলে যারা বেশিরভাগ সময়ই ওনার কাছে থাকে। সকালটা আরেকটু মধুর হলো নানাজানের ঘর থেকে ভেসে আসা তিলাওয়াতের সুরে। দরজা পুরোটা খুলে দিলাম। এবার স্পষ্ট শোনা যাচ্ছে। এই সময়টাতে কেউ বিশেষ কথা বলে না।
সকলেই তন্ময় হয়ে নানা জানেন তেলাওয়াত শোনে। আজ সকালে নাস্তা বানানোর সময় নিচে থেকেই বড় মামির হাতে হাতে কাজ করে দিলাম। মামি এতে যেন খুশি হলেন। ছোট মামিকে নিয়ে কিছুক্ষণ গজগজ করলেন। ছোট মামি বড় ঘরের মেয়ে, কাজকর্মে খুব একটা নিপুণা তো নয়ই, আবার কাজের প্রতি অনীহা ভীষণ। প্রেগনেন্সি শুরু থেকে তিনি রান্নাঘর থেকে দূরে আছে, এই নিয়ে বড় মামি কিছুটা বিরক্ত বটে। নাস্তা বানানো শেষে গেলাম আবির নিবিড়কে ডাকতে। দেখলাম খাটে হেলান দিয়ে ছোট মামি ভিডিও কলে মামার সঙ্গে কথা বলছে। এটা মামির নিত্যদিনের রুটিন। বেলা 11টা অবধি মামা ভিডিও কলে পরিবারের সঙ্গে যুক্ত থাকেন। আমি আর ভেতরে গেলাম না, অলস ভঙ্গিতে হেঁটে নিজের রুমে চলে এলাম। ফোনটা চেক করে দেখলাম কোনো মেসেজ বা কল নোটিফিকেশন জমা আছে কিনা। নিজেকে বোঝাই পুরনো স্মৃতি আঁকড়ে থাকবো না, প্রতিজ্ঞা করি সেসব ভাববো না, হয়তো এতেই আমার কল্যাণ। কিন্তু হুটহাট কি যেন হয়, সকল বাধা উপেক্ষা করে আবারও পুরনোকে খুঁজে ফিরি। দেশ ছাড়ার পর আদনানের পক্ষ থেকে যোগাযোগের কোনো চেষ্টা করা হয়নি, আমিও করিনি। অতীত আমাকে দূরে সরাতে চাই বুঝো, কেন যে ছাড়তে পারি না ভাবলে মনটা বিক্ষিপ্ত হয়। সব আপনাদের ছুটি দিয়ে গোসল করে তৈরি হয়ে নিলাম, ভার্সিটি যাব। ইকরাম ভাই বাইরে যাওয়ার জন্য তৈরি ছিলেন। আমি ব্যাগ কাঁধে নিয়ে বেরোতে শার্টের হাতা গোড়াতে গোড়াতে বললেন, চলো নামিয়ে দিয়ে আসি। কোথাও যাচ্ছিলেন মনে হচ্ছে? দরকারি কিছু নয়, পরেও যাওয়া যাবে। আমি মাথা টেনে বাইকে উঠে বসে মাঝে ব্যাগটা রেখে দিলাম। ইকরাম ভাই বললেন, পিছনে ধরে বসো, অসুবিধা হলে বলো। আদানের পর এই প্রথম অন্য কারো বাইকে ওঠা। পিছুটান ফেলে কিছুটা শূন্যতা, কিছুটা অস্বস্তি নিয়ে ছুটে চললাম ভার্সিটির পথে। সূর্যমুখর ঝলমলে সকালে ভার্সিটি আসাতেই বৃথা হলো। ছাত্রদের দুই গ্রুপের কোন্দলে ডিপার্টমেন্টের সব ক্লাস আপাতত বন্ধ আছে। মন খারাপ হয়ে গেল। আর একটু আগে খবরটা পেলে ইকরাম ভাইয়ের সঙ্গেই ফিরে যেতাম। এখন তো নিশ্চয়ই উনি অনেকটা দূর চলে গিয়েছেন। ফোন করে আসতে বলতে ইচ্ছে হলো না। এমনিতেই গত 1 মাস ধরে আমাকে ভার্সিটি পৌঁছে দেওয়া ওরা নতুন কাজ হয়ে দাঁড়িয়েছে। একটা মানুষ কতটা নির্লস কেটে যাচ্ছে বাড়িটার জন্য, তবুও মুখে বিরক্তির ছায়াটুকু নেই। ইতু ক্লাস না হওয়াতে খুশি হলো। ঘোরাঘুরির এক্সট্রা সুযোগ পেয়ে হাসিটা কান অবধি প্রশস্ত করলো সে। বটতলায় ফুচকার প্লেট নিয়ে বসেছে দুজন। ইতু ফুচকা চিবোতে চিবোতে বলল, হাতে অনেক সময়, চল কোথাও ঘুরে আসি, রাজুও ফ্রি আছে আজ। কথাটা শেষ করে ইতু চোখ টিপল, ঠোঁটে বোঝালো দুষ্টু হাসি। রাজীব তার অঘোষিত বয়ফ্রেন্ড। সরাসরি প্রেমের স্বীকৃতি কেউ না দিলেও প্রেমিক প্রেমিকার মতোই যত্নশীল, কোন সুটিময় তাদের সম্পর্ক। বললাম, না রে তোরা যা। তুই গেলে কি সমস্যা? অযথা সময় নষ্ট। বাড়িতে ডজন ডজন বাচ্চা ফেলে এসেছিস মনে হচ্ছে, তাদের খাওয়াতে তোকে ছুটে যেতে হবে। ইতু ভ্রকুচকে বলল কথাটা। ওর বাহুতে চাপড় মেরে হেসে দিলাম। বাজে কথা বলিস কেন? মায়ের শারীরিক অবস্থার কথা তো তোকে বলেছি। সবসময় কেউ একজন চোখে চোখে রাখা ভালো। বাড়িতে আর মানুষ নেই? তাদের আর কত প্রেশার দেব বল? থাকছি খাচ্ছি এটা তো কম না, আবার মায়ের অতিরিক্ত দায়িত্ব কি করে দিই? ইতু খাওয়া থামিয়ে আমার দিকে তাকিয়ে রইল। এভাবে কি দেখছিস? তুই কত ম্যাচিওর হয়ে গেছিস রে অনন্যা, সবার খেয়াল রাখা শিখে গেছিস। আগের সেই বেখেয়ালি মেয়েটাকে খুব মিস করছি। আমিও। বুক চিরে একটা প্রলম্বিত শ্বাস নির্গত হলো। ইতু এই বিষয়ে আর কিছু বলল না। আনমনে তেঁতুলের টকে চুমুক দিয়ে চোখ বুজে ঠোঁট বিকৃত করে ফেললাম। টক কিংবা ফুচকা কোনোটাই খুব একটা পছন্দ নয় আমার। ইতু জোরাজোরিতেই একটু একটু খাওয়া হয়। সে খাওয়া শেষ করে উঠে গেল। আমাকে আরেকবার জোরাজোরি করে শেষমেশ পর্যদস্ত হয়ে চলে গেল রাজীবের সঙ্গে। আমি পিচ ঢালা পথের ধার ঘেঁষে হাঁটতে শুরু করলাম। কিছুদূর এগোতেই কাঙ্ক্ষিত লোকাল বাসের দেখা পেলাম। এত কম দামে বেদানা আর কোনো দোকানে পাইবেন না ভাই। এই 10টা টাকা বাড়াইয়া দেন, নইলে লসে পড়ে যাব। আবদার করতেছি। আপনি আমার আত্মীয় বা কাছের মানুষ নন যে আবদার রাখবো, সঠিক দামে দিয়েছি। নির্বিকার চিত্তে কথাটা বলে বাজারের ব্যাগটা হাতে তুলে গটগট করে হাঁটতে লাগলো শ্রাবণ। ঘামে তার টি শার্ট পিঠের সঙ্গে লেগে গেছে। আমি পিছু পিছু গুটি গুটি পায়ে এগোলাম। জনসমাগম ঠেলে বাজারের বাইরে এসে বললাম, দিয়ে দিতে 10টা টাকা। বুড়ো মানুষ রোদে পুড়ে ফলমূল বিক্রি করে। শ্রাবণ হাঁটতে হাঁটতে একবার আমার দিকে ফিরল, মাথা দুলিয়ে জবাব দিল, ব্যবসায়ীদের আবেগ মাখানো কথায় সবসময় অসহায়তা থাকে না, ওসব ছলচাতুরি মাত্র। সায় দিলে নিজেরই ক্ষতি। তার যেমন লাভাংশ পাওয়ার চিন্তা, আমারও পকেটের টাকা যথাযথ ব্যবহারের চিন্তা, বুঝলে? ঠোঁট উল্টে বললাম, খুব হিসাব করে চলো দেখছি। শ্রাবণ এই কথায় চলার গতি থামিয়ে দিল। আমাকেও থামতে হলো। সে আমার দিকে ফিরে মুচকি এসে বলল, কিপটে ভাবছো নাকি?
থতমতো খেয়ে গেলাম। আমি আসলে তাই ভাবছিলাম। বাবার কারণও আছে অবশ্য। ভার্সিটি থেকে ফেরার পথে লোকাল বাসে সিট না পেয়ে দাঁড়িয়ে ফিরছিলাম। 5 মিনিটের পথ বাকি থাকতে শ্রাবণে উঠলো। বাসে তখন তিল ধারণের জায়গাও ছিল না। গরমের চাপাচাপিতে আমারই প্রাণ যায় যায় অবস্থা। এমন পরিস্থিতিতে কিভাবে যে শ্রাবণ জায়গা করে উঠে গেল, অথচ সেখান থেকে 20 টাকায় একটা রিক্সা নেওয়া যেত। 10 টাকা বাঁচাতে শ্রাবণ বাসে চড়েছিল। ভাবতেই ফাপড় লাগছিল কেন জানি। পরে ভাবলাম হয়তো টাকা ছিল না সাথে। কিন্তু নামার পর দুজনে একসাথে গলির পথ ধরলেই বাজারের সামনে থেমে তো ঠিকই ফলমূল কিনলো। মনের কথা চেপে শ্রাবণের কথা অস্বীকার করে বললাম, না না, আসলে আমিও কয়েকদিন বাজার করেছিলাম। প্রতিবারই কোনো না কোনোভাবে ঠকে গিয়েছি, তাই তোমার বাজার করার স্কিল দেখে বললাম আর কি। শ্রাবণ আবার হাঁটতে শুরু করে বলল, কিপটেমি নিয়ে আমার পরিবারের একটু বদনাম আছে জানি, তবে আমি মানুষটা মিতব্যয়ী, বুঝলে। দরকারে যেমন টাকা খরচ করি, অদরকারে তার সঞ্চয় করতে বলি না। তাহলে তো তুমি কোনোদিন প্রেমিকাকে ফুলও দেবে না। শ্রাবণ স্থানকাল তুচ্ছ করে উচ্চস্বরে হাসলো। আশেপাশের কিছু মানুষ ঘুরে তাকালো আমাদের দিকে। একটু লজ্জা পেলাম। বললাম, হাসছো যে? প্রেমিকাকে গিফট দেওয়ার লস বোঝে। সে আমার কপাল থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে আমি শুধু মিথ্যবই নয়, কিপটিমিও করবো। শুধু ফল বা গিফট নয়, প্রেমের বেলা তো। তবে বউকে অবশ্যই দেব, কারণ সে আমার কপালে আছে। তার খুশিটা অদরকারি নয়। এ বিষয়ে কথা বাড়াতে সংকোচ হলো। বাকিটা পথ চুপচাপ এগোলাম। বাড়ির সামনে এসে বিদায় জানিয়ে এগোতেই শ্রাবণ পিছু ডাকলো। অনন্যা শোনো। শ্রাবণ তার ফলমূলের প্যাকেট থেকে 2টি বেদানা বের করে আমার হাতে দিল। বারণ করে বললাম, আরে এসব কেন? অসুস্থ মানুষের জন্য কিনেছি, আর তোমাকে আমার এই মুহূর্তে অসুস্থই লাগছে। প্রথম দিন তো চিনতেই সময় লেগেছে। ভেবেছিলাম কোনো যক্ষারও কি বোধ হয়। ঠিক মতো খাওয়া দাওয়া করে আসছো। বেদানা দুটো চলে গেল আবির নিবিড়ের দখলে। দুটোতে বল বানিয়ে কিছুক্ষণ দুষ্টুমি করে এরপর খাওয়ার বদলে ফেলে ছড়িয়ে নষ্ট করতে লাগলো। ভাবলাম ঠিকমতো খোসা ছাড়িয়ে খেতে পাচ্ছে না, তাই বললাম, আমি খাইয়ে দিয়ে এসো। বলে আবিরের বেদনাটা হাতে নিতে সে কেঁদে ফেললো। বোকাটা হয়তো ভাবলো আমি বুঝি কেড়ে নিচ্ছি। ইকরাম ভাই বসার ঘরে উপস্থিত ছিলেন। আবিরের কাণ্ড দেখে স্মিত হেসে কান্না থামাতে এগিয়ে আসতে নিলেই ছোট মামি ঘর থেকে ছুটে এসে বলল, কি হলো? আপনি কাঁদছে কেন? আবির আমার হাতের দিকে দেখালো। আমি বললাম, আবির খেতে পাচ্ছে না, নষ্ট করছে, তাই ভাবলাম। ছোট মেয়ে বাকিটা শুনলো না। আমাকে অবাক করে দিয়ে আবির নিবিড়কে টেনে নিয়ে যেতে যেতে বলল, খাবার অভাব পড়েছে তোদের? ঘরের জিনিস নষ্ট না করে পরের জিনিস কেন নষ্ট করবি? লজ্জা শরম হয়নি গায়ে? তোর বাবা ফোন করুক আজ। মনে হলো বুকের ভেতর সূক্ষ্ম কিছু একটা বিঁধল। ছোট মামির ইঙ্গিতপূর্ণ কথাটা ধরতে অসুবিধা হলো না। চোখ ছলছল করে উঠল। লজ্জা শরম আছে কিনা ইকরাম ভাই করুণ চোখে চেয়েছিলেন। হয়তো একজন আশ্রিতের অনুভূতিটা স্পষ্ট জানেন বলেই আমি মাথা নত করে নিলাম, দৃষ্টি লুকাতে। ছোট মামির কথা শুনে মা শুনতে পেয়েছে। প্রায় ছুটে এসে আমায় জিজ্ঞেস করলো, বেদানা তুই এনেছিস? শ্রাবণ দিয়েছে? ক্ষীণ গলায় উত্তর দিলাম। মা সঙ্গে সঙ্গে আমার হাত থেকে তা নিয়ে ময়লা ঝুড়িতে ফেলে দিল। দাঁতে দাঁত পিষে বলতে লাগলো, এত বড় হয়েছিস এখনো অন্যের ঘাড়ে খেতে লজ্জা করে না? অকাল কুষ্মাণ্ড পেটে ধরেছি। ভিক্ষে করে খাওয়া ছাড়া কোনো পথ রাখবি না তোরা। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। অতি ক্ষুদ্র একটা কাজের প্রতিক্রিয়া এতটা বড় হবে ভাবতে পারিনি। দুপুরে আর খেতে ইচ্ছে হলো না। সারাদিন রুম ছেড়ে বেরো হলাম না। সন্ধ্যায় ভাইয়ারটাকে আর না বেরিয়ে পারলাম না। শ্রাবণ পড়াতে এসেছে। চোখাচোখি হলো, ইচ্ছে করে এড়িয়ে গেলাম। বসার ঘরে তুষার ভাইয়া, ইকরাম ভাই, নানাজান সবাই উপস্থিত ছিল। টেবিলে মিষ্টি ও ফল থেকে ভ্রু কুঁচকেল, কারণ ফলের মধ্যে বেদনার পরিমাণই বেশি। বড় মামি জিজ্ঞেস করলেন, হঠাৎ এত ফল মিষ্টি? ভাইয়া বলল, মিষ্টি আমি এনেছি, আর ফল এনেছে ইকরাম। আমি অবাক হয়ে তাকালাম। ইকরাম ভাই বললেন, তুষারের চাকরি হচ্ছে, ও মিষ্টি কিনলো বলে আমিও ফল কিনে নিলাম। ভাইয়ার চাকরি হয়েছে সংবাদটা শুনে মা ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, যেন অনেকদিন পর সোজা হয়ে দাঁড়ানোর একটা অবলম্বন পেয়েছে। আমার চোখের জল তো বিনা নোটিশেই ঝরে যায়। ভাইয়া ইতস্তত করে নানাজানকে বলল, আমার নতুন ভার্সিটিটা তো দূরে হয়ে যাবে, তাই মার অনুকে নিয়ে অফিসের কাছাকাছি একটা বাড়িতে উঠতে চাইছিলাম। নানাজান। নানাজান সে কথায় মুচকি হাসলেন। মা হঠাৎ বলে বসলো, অনুর বিয়েটা এ বাড়ি থেকে দিয়ে তারপর যাব।
শেষ রাতে পিয়াসা ভাবির লেবার পেন শুরু হয়েছে। ভোরে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। খবরটা পাওয়া মাত্রই ভাইয়া ঘুম চোখে ছুটে গেল হসপিটালের উদ্দেশ্যে। আমাদের বলে গেল বাচ্চার খবর পেলেই জানাবে। এরপর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি এবং মা। কাঙ্ক্ষিত সংবাদটি এলো সকাল 8টায়। ভাবি একটি ছেলের জন্ম দিয়েছে, তবে ভাইয়া এখনো অব্দি দেখতে পায়নি। প্রসবের পর বাচ্চাটির নাকি শ্বাস গ্রহণে জটিলতা দেখা দিয়েছে, তাই তাকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে ভাবির ভাইয়াকে অ্যালাউ করেনি। এই নিয়ে ভাইয়া আক্ষেপ করার সুযোগ পেল না, বরং উৎকণ্ঠায় আছে বাচ্চাটার শারীরিক অবস্থা নিয়ে। খানিক পরপরই কল করছে আর অস্থিরতা প্রকাশ করছে। বাবা হওয়ার খুশিটা মিলিয়ে গেছে বাচ্চাটির সুস্থতার কাছে। তার সঙ্গে পিয়াসা ভাবির জেদ তো রয়েছেই। সন্তানের মুখটা অব্দি দেখতে দিচ্ছে না। আজকে ভাইয়া চাকরিতে জয়েনিং ডেট ছিল। ভাইয়া সেসবের তোয়াক্কা করলো না, বলল, বাবুকে কি দেওয়া যায় বলো তো অনু? প্রথমবার খালি হাতে বাবুকে দেখতে ইচ্ছে করছে না। আমি হাসলাম। বাবা হওয়ার সংবাদেই ভাইয়ার কথা এলোমেলো হয়ে গেছে। বাচ্চাটিকে কোলে নিলে নির্ঘাত কেঁদে ফেলবে। বাচ্চা ও বাবা একসঙ্গে কাঁদলে দৃশ্যটা কেমন দেখাবে? আমার খুব লোভ জাগলো দেখার। বললাম, আমি আসি ভাইয়া, দুজনে কিছু একটা কিনে নেবো না হয়? তুই আসবি? এখন আসিস না, আগে ওদের সঙ্গে কথা বলি। পিয়াসার রাগ কমুক, এরপর তোদের আনবো। জানিসই তো এ সময় মেয়েদের মুড ঠিক থাকে না, তাই জেদ করছে। রাগ পড়ে গেলে দেখবি নিজে থেকেই ডাকবে তোদের। বাবুর মুখের দিকে তাকিয়ে দিবস টিবস সব ভুলে যাবে দেখিস। ভাইয়ার আকাঙ্ক্ষা জড়ানো কথার বিপরীতে আশ্বাসের বাণী শোনাতে পারলাম না। মনে মনে চাইলাম তাই হোক, সংসারটা জোড়া লাগুক, অন্তত বাচ্চাটার জন্য। একটু পর ভাইয়া আবারও ফোন দিল, বলল, অনু, শিশির নামটা কেমন? বাবুর জন্য? ভাইয়া সাগ্রহে বলল, হ্যাঁ, তুষারের সঙ্গে মিলিয়ে শিশির বাবুকে এই নামটাই দেব। খুব সুন্দর নাম। তুমি বাবুকে দেখেছো? না রে, ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণ আছে। ছানাটা কান্নার শব্দ শুনতে পেয়েছি, একদম বিড়াল ছানার ডাকের মতো শোনায়। পিয়াসার পরিবার বলেছে অবস্থার উন্নতি হলে আমায় যেতে দেবে ওর কাছে। তাহলে বাড়িতে চলে এসো, খেয়ে দিয়ে যাবে না হয়? না, থাকি, যদি কোনো দরকার হয়। ভাইয়ার এলোমেলো আচরণগুলো কেমন জানি খুব ভালো লাগছিল। একটি সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো ভাইয়ারও নতুন সন্তান জন্ম হলো, পৃথ্বী সত্তা। বাচ্চা যেমন পৃথিবী চিনবে, ভাইয়াও তেমন বাচ্চার প্রতি নিজের দায়িত্ব মমত্ব শিখবে। একটা ছোট্ট বাবু আমাদের কোল জুড়ে খেলবে, তার ছোট ছোট হাত পা নাড়িয়ে মাড়ি বের করে হাসবে। ভাবতেই শোকের অশ্রুরা বের করছিল চোখে। দুপুর নাগাদ নানাজান তার রুমে ডেকে পাঠালো আমায়। রুমে প্রবেশ করতেই আতরের ঘ্রাণে ধাক্কা দিল নাকে। লম্বা শ্বাস নিলাম, দেখলাম মা ও নানাজান পাশে বসে আছে। আমাকে দেখে উঠে চলে গেল। একটু অবাক হলাম, কি এমন ব্যাপারে ডাকা হলো বুঝতে পারলাম না। নানাজানের সঙ্গে সালাম বিনিময় করলাম। এখানে এসে বসুন আপু। নানাজানের পাশে চেয়ার টেনে বসলাম। আমার শরীর ভালো নানাজান? আলহামদুলিল্লাহ। আমার বাগানে এমন ফুটফুটে সুবাসিত ফুলের আছে, সেই ফুলদের সুবাসই ভালো হয়ে যায়। আমি কথা না বলে স্মিত হাসলাম। নানাজান বললেন, তুষার বাবা হয়ে গেল? হ্যাঁ। একজন সাধারণ মানুষের চেয়ে বাবা মায়ের পরিচয় বহন করা মানুষের দায়িত্ব কিংবা ভালোবাসার ক্ষমতায় উভয় বেশি থাকতে হয়। সন্তানকে সযত্নে দুনিয়াবী জীবনের জন্য তৈরি করতে হয়। নানাজান একটু থামলেন। আমি সব প্রশ্নে তাকিয়ে রইলাম। এসব কথা বলার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তবে কোনো প্রশ্ন করলাম না। নানাজান আমার দৃষ্টি বুঝে আবার বললেন, বাবা মায়ের সবচেয়ে বড় আমানত হচ্ছে কন্যা সন্তান। তাকে সঠিক আমানতদারের হাতে তুলে দিয়ে বাবা মায়ের প্রতি তাহার দায়িত্ব। আপনার প্রতি সেই দায়িত্ব পালনের আগেই আপনার আব্বা ইন্তেকাল সমাপ্ত হয়েছে। আপনার মায়ের বর্তমান মানসিক স্থিরতা সম্পর্কে আপনার স্পষ্ট জ্ঞান আছে। আমি মাথা নাড়লাম, আছে। শুভ্র ব্যভিচার করছিল, যা নিঃসন্দেহে পাপ। তার চেয়ে বড় পাপ করেছে আত্মহত্যা করে। এর থেকে আপনাদের জীবন স্থিরতা বিনষ্ট হয়েছে। এমন অবস্থায় আপনারা ভাই বোন উভয় দিশেহারা। সন্তানের উঠছিলাই তুষারের সংসারটা যদি বেঁচে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা সুরক্ষা ভবিষ্যৎ জীবনের জন্য অনিশ্চিত থেকেই যায়। আপনার মা তা নিয়ে চিন্তিত। তিনি আপনার বিবাহের দায়িত্ব আমার উপর সোপর্দ করেছে, কিন্তু মেয়ের অনুমতি ছাড়া বিবাহ দেওয়া যাবে না। আমি তা সমর্থন করি না। মাথা নিচু করে ফেললাম।
নানাজান কি বলতে চাইছে বুঝতে একটু অসুবিধা হলো না। মা গতকাল রাতে হুট করে বিয়ের কথা বলায় বিষয়টা ততটা গুরুত্ব দিইনি। মা মাঝে মাঝে বিয়ে নিয়ে চিন্তা করে, কিন্তু এবার যে সত্যি উদ্যোগে নিয়ে নানাজানকে ধরবে বুঝতে পারিনি। কি বলা উচিত? আমি কি আসলে বিয়ে করতে প্রস্তুত? আমি কি পারবো অন্য কাউকে গ্রহণ করতে? আদনানের চেয়েও বেশি ভালোবাসতে পারবো? ভালোবাসা শব্দটাই যে এখন আমার তীব্র ভয়, নিঃস্ব হওয়ার ভয়। আদনান আমাকে যে ভালোবাসার সন্তান দিয়ে আবার কেড়ে নিয়েছে, তা আমি আজও মন থেকে মুছতে পারিনি। পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব নয়। স্মৃতি নামের ক্ষমতা হৃদয়ে সেই আকুল করা প্রেমকে নিশ্চিহ্ন করতে দেবে না। আজও ও নামটার হৃদয়ে এক সূক্ষ্ম যন্ত্রণার উদ্রেক করে। নানাজান আমাকে মৌন দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, অতীত বদলানো যাবে না, তা ভেবে ভবিষ্যৎকেও হেলা করা যাবে না। জীবন প্রবাহমান নদীর চেয়েও উত্তাল। সে উত্তাল স্রোতে গা ভাসিয়ে বরং হাল ধরতে শিখতে হবে। শয়তানের কুমন্ত্রণায় সায়না দিয়ে নিজেকে হেফাজত করতে হবে। পাপ থেকে বেঁচে থাকতে হবে। চোখ ঝাপসা হয়ে এলো। তা আড়াল করে নত দৃষ্টিতেই বললাম, আমার কোনো আপত্তি নেই নানাজান। আলহামদুলিল্লাহ। আপনার উপর জোর করে কিছু চাপাতে চাই না আপু। আপনার কোনো পছন্দ থাকলে নির্দ্বিধায় জানাতে পারেন, আমি প্রস্তাব পাঠাবো। পদ্মা নড়ে উঠলো। খেয়াল করলাম একজোড়া রুক্ষ সূক্ষ্ম পা এসে দাঁড়িয়েছে দরজার সামনে। তার টাকনুর ওপরে শুভ্র রঙের পাজামা। ইকরাম ভাই নানাজানের কাছে এসেছে। চোখ ফিরিয়ে বললাম, কোনো পছন্দ নেই। নানাজান যদি পছন্দ করে আপত্তি আছে? না। আলহামদুলিল্লাহ। আমি আর সেখানে বসলাম না, ছুটে চলে এলাম নিজের রুমে। রাত হয়ে গেল, অথচ ভাইয়ার কোনো খোঁজ নেই। চিন্তায় মা মেয়ে সারাদিন খাওয়ার কথা ভুলে গেছি। ভাইয়া সকালে লাগাতার ফোনের পর ফোন দিয়ে অস্থির করে তুলেছে। এরপর সারাদিন আর একবারও কল করেনি। ফোন করলে রিসিভও করেনি। মায়ের প্রেশার বেড়ে গেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আতঙ্ক বাড়তে লাগলো। বাবুটা ঠিক আছে তো? ভাবি ওর ভাইয়া কি কোনোভাবে দুঃখ দিল না তো? কেন যে হাসপাতালের ঠিকানা জানলাম না? মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হলো। বড় মামা ইকরাম ভাই বাড়ি ফিরলো রাত 8টার পর। আমি ছুটে গেলাম ইকরাম ভাইয়ের কাছে। তিনি সবে পাঞ্জাবি খুলছিল গা থেকে। আমি দরজায় গিয়ে থেমে গেলাম। তিনি লজ্জিত হয়ে তড়িঘড়ি করে পাঞ্জাবি গায়ে চড়ালেন। বললেন, কি হয়েছে অনন্যা? কোনো কারণে বিক্ষিপ্ত? তুষার ভাইয়া সকালে হাসপাতালে বেরিয়েছিল, এখনো ফিরেনি। ফোনও ধরছে না। বাবু হয়েছে, শ্বশুর বাড়িতে আছে হয়তো। শুনেছি বাবুর অবস্থা খুব বেশি ভালো না। 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা ভাইয়াকে বাবুর কাছে যেতে দেয়নি। ভাইয়ার একবার খোঁজ এনে দিন না প্লিজ। ইকরাম ভাই মানি ব্যাগ মোবাইল পকেটে ঢোকাতে ঢোকাতে বললেন, আগে বলবে না? আমি এক্ষুনি বেরোচ্ছি। ধারা খাবারের জন্য ডাকতে এসেছিল। ইকরাম ভাইকে বেরোতে দেখে বলল, ওমা, না খেয়ে কই যাচ্ছেন? পরে খাবো, তোমরা খেয়ে নাও। ইকরাম ভাই জুতো পরে সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার আগেই একটুর জন্য থামলেন। খালাকে চিন্তা করতে বারণ করো, আমি তুষারকে নিয়েই ফিরবো। ইকরাম ভাই তুষার ভাইয়াকে নিয়ে ফিরলো রাত 12টায়। ভাইয়া বসার ঘরে পা দিয়েই হাঁটু মুড়ে বসে পড়লো। মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার বাবুটাকে ওরা তোকে দেখাও দেখতে দিল না মা। আমি ওকে কোলে নিতে পারলাম না। আমার পিতৃত্ব কেড়ে নিয়েও চলে গেছে। আমার বাবুটা অভিমান করে চলে গেছে। আমি আজ চিরতরে নিঃস্ব হয়ে গেলাম। ইকরাম ভাই মাথা নত করে দ্রুত বসার ঘর ত্যাগ করলো। আমার সন্তানেরা মা কি বলে আরেক সন্তানেরা পিতাকে সান্ত্বনা দেবে ভেবে পেল না হয়তো। ভাইয়াকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি বাক্যহারা হয়ে তাদের অবলোকন করলাম। চারপাশ কেমন ঘোলা হয়ে এলো। নড়ার শক্তি পেলাম না। আরেকবার ধৈর্য ধরার শক্তি দাও আল্লাহ। মৃদু কুয়াশার প্রলেপে পরিবেশ ধূসর হয়ে আছে। ভোরের শিশির ভেজা ঘাস জানান দিচ্ছে শীতকাল ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসের দাপটে সর্দি জ্বর কাবু করে ফেলছে কম বেশি সবাইকে। আমিও কাবু হলাম। গতকাল রাত থেকে হুট করে মাথা ধরা, চোয়াল ব্যথা শুরু হয়েছে। সকাল সকাল সর্দি কাশিতে প্রাণ যায় যায় অবস্থা। কাশির শব্দে শান্তি বিনষ্ট হওয়ার ভয়ে রুম ছেড়েও বের হতে ইচ্ছে করছে না। মা শান্ত চোখে আমাকে পর্যবেক্ষণ করে বলল, গলায় ওড়না পেঁচিয়ে রাখ, ধোয়া মোছার কাজ করার দরকার নেই, পানি থেকে দূরে থাকবি। মা যন্ত্রের মতো বেরিয়ে গেল। মানুষটা যেন বয়সের তুলনায় একটু বেশি বুড়িয়ে গেছে। চামড়ার বলিরেখাগুলো আগের চেয়েও প্রঘটিত। বাড়ির বাইরের পৃথিবীর প্রতি কোনো আকর্ষণ আগ্রহ নেই। নেই কোনো ভবিষ্যৎ চিন্তা। প্রাণের মেয়াদ ফুরায়নি বলেই যেন বেঁচে থাকা। মায়ের ভাবনার বিষয় এখন দুটো জিনিসের ঠাঁই পায়। 1, আমার বিয়ে দেওয়া, আর 2, ভাইয়ার গোছানো জীবন দেখা।
বলা বাহুল্য আমার বিয়ের কাজ সেরেই মা ভাইয়াকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলেছেন। ভাইয়া অফিস যাওয়ার আগে আমার কাছে এলো একবার। ঠান্ডা বাঁধিয়েছিস নাকি? নাক টেনে বললাম, তেমন কিছু না। কথাটা শেষ করতেই কেসে উঠলাম। ভাইয়া ভ্রুকুচকে বলল, আবার কাশিও হয়েছে, জ্বর নেই তো? এগিয়ে এসে কপালে হাত রাখলো আমার। জ্বর নেই। আসার সময় ঠান্ডার ওষুধ নিয়ে আসবো। ভাইয়া চলে যেতে দিলেই পিছু ডাকলাম, ভাইয়া হ্যাঁ। ভাবির সাথে কথা হয়েছে? ইতস্তত করে জিজ্ঞেস করলাম। ভাইয়া থতমত মুখে উত্তর দিল, কথার কিছু নেই, যা হওয়ার ছিল তাই হবে। এসব নিয়ে ভেবে মাথা খারাপ করার কোনো দরকার নেই। ভাইয়া এক প্রকার নজরে এড়িয়ে চলে গেল। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করতে পারি না আমি। মাসখানেক আগে বাবুর মৃত্যুর পর ভাবি নিজ থেকে ফোন করেছিল। খুব ঝেড়ে বলেছিল আমরা নাকি তার মানসিক শান্তি কেড়ে নিয়েছি, অভিশাপ দিয়েছি, তাই বাবুকে বাঁচানো যায়নি। বাবুর মৃত্যুর দায়ও সে আমাদের ওপরই দিয়েছে। ভাইয়া শুধু জিজ্ঞেস করেছিল কোন দোষে নিজের বাচ্চার মুখটাও দেখার সুযোগ পেল না। ভাবি উত্তর না দিয়ে ফোন রেখে দিয়েছিল। এর পরের সপ্তাহে ভাবির কাছ থেকে উকিল নোটিশ এসেছে, ডিভোর্স কার্যকর হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ভাই কোথায় সেই ভালোবাসা যা আমাকেও প্রেমের প্রতি আকর্ষিত করেছিল? সব কেউ মিথ্যে হয়ে গেল। চোখের সামনে আরেকটি প্রণয়ের পরাজয় ঘটল। এত সবের মাঝে আমার বিয়ে নিয়ে আর কোনো আলোচনা ওঠেনি। কিছুটা স্বস্তি মিলেছে তাতে। বেলা হতেই ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়িতে মন টিকছে না। গত কয়েকদিন ধরে খেয়াল করেছি ইকরাম ভাই আমাকে পৌঁছে দিতে আসছে না। আমি বেরোনোর আগেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। সামনেও আসছেন না খুব একটা, হয়তো ব্যস্ত খুব। তাছাড়া আমারও উচিত নয় ওনার ওপর ভরসা করে বসে থাকা। বাসে ঝুলে ভার্সিটিতে পৌঁছতে পৌঁছতে একটা ক্লাস ছুটে গেল। কাজেই ক্লাসের অভিমুখে না গিয়ে পুকুর ঘাটে বসে রইলাম। ক্লাস শেষে একটু কল দিল, তুই এখনো পৌঁছাতে পারিসনি? এই তো পুকুর পাড়ে আসছি। ক্লাসে যেতেই ইতু জিজ্ঞেস করলো, এত লেট করলি কেন আজ? লোকাল বাস, বুঝিসই তো কেমন গতিতে চলেন, আমারই ভুল, আরো আগে বেরোনো উচিত ছিল। ইতু থুতনিতে হাত রেখে কৌতুকের ভঙ্গিতে বলল, তোর সেই মাসুম বদনের বডিগার্ড আজকাল আসছে না যে? চোখ ছোট ছোট করে তাকালাম। কাশি সামলে বললাম, ইকরাম ভাই আমার বডিগার্ড হতে যাবে কেন? তার চেয়েও তো কম নয়। নতুন কিছু ভাবছিস নাকি? কি ভাববো? ইস, কিছু বোঝো না তুমি। আমার আগেই তো প্রেমের নদীতে পা ভিজিয়েছো। যাকে নিয়ে প্রেমের নদীতে নেমেছিলাম সে আমায় সাঁতার শেখায়নি তো, মাছ নদীতে ফেলে চলে গেছে। এবার হাবুডুবু খেয়ে শিক্ষা হয়ে গেছে। আমি এখন নদী তো দূর, পানিকেও ভয় পাই। ইতু রেগে বলল, এসব সেন্টিমেন্টাল বেশভূষা পানিতে ভাসিয়ে দিতে সেই কবে একজন ছেড়ে গেছে, এখনো তার বিরহে জ্বলে মরছে। দেখ গিয়ে আদনান এতদিনে কোনো কোকিয়সী ললনার মজে গেছে। তার বর্তমানে আমার কোনো মাথা ব্যথা নেই। অতীতের মাথা ব্যথাও রাখিস না, না পারলে মলম লাগা। দু হাত বুকে গুজে ঠোঁট বাঁকিয়ে বললাম, তা তোর কাছে মলমটা কি শুনি? আরেকটা প্রেম কর, বাইকওয়ালা তো হাতেই আছে। ছি, ওনাকে জড়িয়ে এসব বলবি না। আমরা একে অপরকে শ্রদ্ধা করি। ভালোবাসায় শ্রদ্ধাটাই মুখ্য। ইতুর ইঙ্গিতকে অগ্রাহ্য করলেও কথাটা আমি পুরোপুরি অস্বীকার করলাম না। আসলে ভালোবাসায় শ্রদ্ধাটা ভীষণ জরুরি। সন্ধ্যায় বড় মামিকে রাতের রান্না জোগাড় করে দিচ্ছিলাম। এমন সময় কলিং বেল বেজে উঠল। হাত মুছে ছুটে গেলাম। শ্রাবণ পড়াতে এসেছে। দরজা ছেড়ে ভেতরে আসতে দিলাম। শ্রাবণ কিছু না বলে লম্বা পা ফেলে রিডিং রুমে চলে গেল। আমিও চলে এলাম রান্নাঘরে। খানিক বাদে বসার ঘর থেকে গলা খাকারি দেওয়ার শব্দ শুনে কৌতূহলীয় ওকে দিলাম। শ্রাবণ দাঁড়িয়ে আছে। কিছু বলতে চাই কিনা জানতে এগিয়ে গেলাম। শ্রাবণ বলল, ধারা কি অসুস্থ? কই না তো। তবে পড়তে হলো না যে? আমার কপালে ভাঁজ পড়লো। ধারাকে তো রুমেই দেখে এলাম। শ্রাবণকে অপেক্ষা করতে বলে ধারার রুমে ছুটে গেলাম। দেখলাম সে চিত হয়ে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে। দৃষ্টিতে কি অদ্ভুত শূন্যতা। কি হলো মেয়েটা? আমি নিঃশব্দে ধারার পাশে গিয়ে বসলাম। ও চমকে তাকালো। পড়াতে এসেছে, যাসনি কেন? ইচ্ছে করছে না। শ্রাবণ অপেক্ষা করছে তো। চলে যেতে বলো। এমনিতেও উনি দুদিন পর থেকে আমায় পড়াতে পারবে না। সে কি, কেন? জানো না, শ্রাবণ ভাই পুলিশ ক্যাডার হয়েছে, ট্রেনিং এ যাবে। এরপর বড় পদ নিয়ে কোনো এক থানায় পোস্টিং হয়ে চলে যাবে। আমি সন্দেহের দৃষ্টিতে তাকালাম। শ্রাবণ চলে যাবে বলেই কি কিশোরীর এই অভিমান? কোনোভাবে ধারা শ্রাবণের প্রতি দুর্বল নয় তো, নাকি অন্য কোনো কারণ আছে? কোমল স্বরে বললাম, তোর মন খারাপ? আমাকে বল। ধারা বিরক্ত হয়ে কর্কশ স্বরে বলে উঠল, আমাকে একা থাকতে দাও আপু। এই ঘর থেকে গেলে খুশি হই। আমি বজ্রহত চোখে তাকিয়ে রইলাম। এ কেমন ব্যবহার ধারার? ও তো কখনো আমার সঙ্গে এমন স্বরে কথা বলে না। তবে
মনে কিছুটা আঘাত পেলেও প্রকাশ করলাম না। শ্রাবণকে গিয়ে বললাম, তুমি আজ এসো, ধারার শরীরটা খুব একটা ভালো নেই। পরীক্ষার প্রেশার, পড়াশোনার টেনশনে মেয়েটা শুকিয়ে গেছে। শ্রাবণ চলে গেল। খেয়াল করলাম তার মুখটাও অদ্ভুত গম্ভীর আজকে। বেশি ভাবতে পারলাম না। মামির ডাকে রান্নাঘরে ছুটে যেতে হলো। সেদিন রাতেই পুনরায় আমার বিয়ের গুঞ্জন কানে এলো। নানাজান পাত্র হিসেবে ইকরাম ভাইকে ভাবছেন। শুনে বিস্ময়ে নির্বাক হয়ে গেলাম। পুরো বাড়িতে অঘোষিতভাবে আমার ও ইকরাম ভাইয়ের বিয়ের আলোচনা হচ্ছে। কেউ এতে খুশি, কেউ বা গুমুট। বড় মামি নানাজানের ইচ্ছে শুনে একবার বলেই বসলেন, অনুর জন্য ছেলের অভাব হবে? আশ্রিতের কাছে দেওয়ার কি দরকার? বড় মামা ও ছোট মামার মতে, স্ট্যাটাস যেমনই হোক, ছেলে আমাদের চোখের সামনে বড় হয়েছে। বংশের না হয়েও আব্বার সুযোগ্য অনুসারী এমন সৎ চরিত্রের পরিশ্রমী পাত্র পাওয়া মুশকিল। আশ্রিত শব্দটা ওঠার পর যথারীতি বাসস্থান নিয়েও প্রশ্ন উঠল। ইকরাম ভাইয়ের নিজের বাড়ি নেই। গ্রামে যা ছিল তাও বংশের লোকেরা কবজা করে ফেলেছে। ওনার জীবিকায় নানাজনের ছায়াতলে। প্রশ্ন উঠল, তা বিয়ের পর কি ইকরাম বউসহ এ বাড়িতে থাকবে? প্রশ্নের স্বপক্ষের উত্তর, থাকুক না, সে তো পরিবারের সদস্য হয়ে আছে এতকাল। অনুও না হয় এ বাড়িতে থাকলো, বাড়ির ছেলে মেয়ে বাড়িতেই রইল। আমার বিপক্ষের সূক্ষ্ম উত্তর। ইকরাম তবে এ বাড়িতে গেটে বসলো। মায়ের অবশ্য কোনো কিছুতেই বিশেষ আপত্তি নেই। আমার মনে হয় নানাজান যদি একজন বোবা কালা ধরে এনে বলেন ওনার ইচ্ছে তাকে নাচজামাই বানানো, মা তাতেও সায় দেবে। মোট কথা মেয়ের বিয়ে হলেই হলো। মায়ের মনে তীব্র ভয় আমিও না শুভ্রা আপার মতো কিছু ঘটিয়ে ফেলি। নানাজান অবশ্য আমার সঙ্গে এখনো কথা বলেননি। আমার বিশ্বাস তিনি আমার মতামত ব্যতীত বিবাহ নির্ধারণ করবেন না। কিন্তু নানাজান মতামত চাইলে আমার উত্তর কি হবে, কি হওয়া উচিত আমি এখনো বুঝে উঠতে পারিনি। ইকরাম ভাই ছোটবেলা থেকে যাকে নানাজানের একনিষ্ঠ ভক্ত দায়িত্বশীল মানুষ জেনে এসেছি, তাকে স্বামী রূপে কল্পনা করতেও জড়তা কাজ করছে। তাছাড়া ওনার সঙ্গে এ যাবৎকাল দরকারের বাইরে বোধহয় তেমন কোনো কথাই হয়নি। অন্য কোনো নজরে তাকানোর অবকাশও পায়নি বোধহয়। তাকে নিয়ে হুট করে সংসার সাজানোর ভাবনা আমার মনে ডালপালা মেলতে পারছে না। ইকরাম ভাইকেও বুঝে উঠতে পারছি না। তিনি আমায় এক প্রকার এড়িয়ে চলছেন। একই বাড়িতে থাকার দরুন চলার পথে সামনে পড়ে গেলে তিনি অপ্রতিভ হয়ে ওঠেন। যত দ্রুত সম্ভব আমার সামনে থেকে সরে যান। অস্বস্তিতে আমিও আড়ালে আড়ালে থাকি। কিন্তু এভাবে কতদিন? দুজনের মুখোমুখি হওয়া উচিত, খোলাখুলি কথা বলা উচিত। কিন্তু আমার মনের কাছে আমি পরিষ্কার নই বলেই হয়তো সহজ হতে পারছি না। এরই মাঝে ধারাকে নিয়ে নতুন চিন্তার রেখা উদিত হয়েছে। বাড়ির বড় মেয়ে ধারা, সকলের আদরের, সবসময় অনিয়ম, দুষ্টুমি কিংবা অসম বয়সের ভাই বোনদের সঙ্গে সাপে নেউলের মতো ঝগড়া করা মেয়েটা হুট করে থমকে গেছে। তার কথায় আগের মতো আবেগ ঝরে পড়ে না। যারার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলে না, ঠিক মতো খায় না, ঘুমায় না, পড়াশোনাতেও মন নেই। কোচিং থেকে ফোন করে ধারা নিয়মিত টেস্ট এক্সামগুলোর রেজাল্ট জানালো। শেষের এক সপ্তাহের টেস্টে ধারা অপ্রত্যাশিতভাবে খুবই কম নম্বর পেয়েছে। শুধু পড়াশোনাতেই নয়, সেদিন খেতে বসে মেয়েটা হুট করেই কেঁদে ফেললো। বাবা মামি সবাই অস্থির হয়ে কারণ জিজ্ঞেস করলো। তারা জবাব দিতে পারলো না, শুধু বলল, ভালো লাগছে না। এরপর থেকে বড় মামি নিশ্চিত মেয়ে কোনো রোগ বাঁধলো কিনা। রোগ অবশ্যই বেঁধেছে, তবে সেটা মনের। কেন জানি মনে হয় ধারা আমাকে সহ্য করতে পারে না। এর কারণ তো অবশ্যই আছে। এমন উদাসী ভাব, শোকের আবহ নিয়ে ঘোরাঘুরি করার কারণটা কোনোভাবে আমিই নয় তো। নিশ্চিত হতে হবে ধারা আমার ছোট বোন। নিজেদের মধ্যে ফুল বোঝাবুঝি থাকা সমীচীন নয়। সুতরাং সরাসরি কথা বলা উচিত মনে করলাম। বিকেলে গড়িয়েছে অনেকক্ষণ। কোলা চুলে আঙুল চালিয়ে পনিটেল বাঁধতে বাঁধতে ধারা রুমে গেলাম। ধারা রুমে নেই। করিডোরে দেখা হলো বড় মামির সাথে। জিজ্ঞেস করলাম, ধারা কোথায় মামি? ছাদে গেল। ঘরে নাকি দম বন্ধ লাগছে। একটুও যা তো মা, তোর সঙ্গে তো মন খুলে কথা বলে। জানতে চেষ্টা কর কি হয়েছে ওর। এইটুকুনি মেয়ে, এত কিসের মন খারাপ? মামিকে আশ্বস্ত করে মাথায় ওড়না চড়ালাম, পা বাড়ালাম সিঁড়ির দিকে। একদম শেষ ধাপে গিয়ে থমকে দাঁড়াতে হলো। সবিষয়ে দেখলাম পরন্ত বিকেলে লালিত মেদুর আকাশের নিচে অগোছালো এলোকেশী কিশোরী এক ধবধবে সাদা পাঞ্জাবি পরিত পূর্ণবয়স্ক যুবকের হাত ধরে হাপুস নয়নে কাঁদছে। বিপরীতে যুবকটি করুণ দৃষ্টি মেলে পরম যত্নে মেয়েটির হাত আঁকড়ে ধরে আছে। কয়েক মুহূর্তে সেই দৃশ্য আমার সকল দ্বিধা দূর করে দিল।
ধারার হুট করে পরিবর্তন, আমাকে সহ্য করতে না পারা, ইকরাম ভাইয়ের আমাকে এড়িয়ে চলা, বিয়ের কথা ওঠার পর আমাকে ভার্সিটি পৌঁছে দিতে অনাগ্রহ প্রকাশ করার সবের কারণ যেন স্পষ্ট হয়ে গেল। একই বাড়িতে বেড়ে ওঠা দুই মানব মানবীর মাঝে এই ধরনের সম্পর্ক অস্বাভাবিক নয়। ফিরে যেতে না পা বাড়ালাম, অনিচ্ছাসত কানে এলো ধারার আকুতি ভরা কিছু বাক্য। আমি আপনাকে অন্য কারোর সঙ্গে মানতে পারবো না, কিছুতেই না। সে দৃশ্য দেখার আগে আমি যেন অন্ধ হয়ে যাই। চুপ, এসব বাজে কথা বলো না ধারা, নিজেকে সামলাও, শক্ত হও। পারছি না। আপনি তো কঠোর হবেন না। নানাজানকে বলুন আপনি এই বিয়ে করতে পারবেন না। আমার ভালোবাসাকে এভাবে পায়ে ঠেলবেন না প্লিজ। নানা জানের সিদ্ধান্তে দ্বিমত করার সাধ্য নেই আমার। তুমি তো জানো উনি আমার জীবনে কি। ওই মানুষটা না থাকলে আজকের আমিটা মাথা তুলে দাঁড়াতে পারতাম না। নানাজান কিংবা এই পরিবারের মানুষকে দুঃখ দেওয়ার সাধ্য নেই আমার। এভাবে বলবেন না প্লিজ, চলুন পালিয়ে যাই। পালিয়ে থাকবে কোথায়? আপনার ছায়ায় থাকবো। পারবেন না আমার মাথার উপর ছায়া হয়ে থাকতে? নিজেকে সামলাও ধারা, এই পরিবারের প্রতি আমার অনেক ঋণ, অসীম কৃতজ্ঞতা, তা কখনো শোধ করা নয়। তারা কণ্ঠ যেদি শোনায়। দায়িত্ব, কৃতজ্ঞতা, ঋণ, এসবের মাঝে আমার ভালো থাকার মূল্য নেই। ভালো থাকা অনেক কিছুর উপর নির্ভর করে ধারা, হয়তো এক সময় অন্য কিছুতে ভালো থাকা শিখে যাবে। আর শোনার সাহস হলো না, ছুটে ঘরে চলে এলাম। এক মুহূর্তের জন্য হলেও ধারাকে আমি অনুভব করতে পারছি। এ যে কি অসহ্য অনুভূতি, আমার চেয়ে ভালো আর কেউ জানে না। ইকরাম ভাইয়ের অসহায়ত্ব, ধারার অনুনয়ে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পেলাম যেন। চোখ মুছে নিলাম। এই বিয়ের কথা আমি কিছুতেই এগোতে দেব না। খুব করে চাই পৃথিবীতে সুন্দর প্রেমগুলো টিকে থাকুক, ভালো থাকুক। আমার মতো কারো প্রেমের বৃষ্টি বিরহের অশ্রু হয়ে না থামুক। সারাটি রাত নির্ঘুম কাটিয়ে মনে মনে বেশ কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিলাম। নিকষ রাত পেরিয়ে ভোর হলো। বিদায়ী মাঘের শীতলতায় লেপের আলসেমি ছেড়ে উঠে পড়লাম। জানলার পর্দা সরাতে রুমে জমাটবদ্ধ অন্ধকার আলোর গহ্বরে মিলিয়ে গেল। পূর্বদ্বার হতে নিশ্চিত নরম আলোয় আমার মন ব্যতীত সব আলোকিত হতে শুরু করেছে। হুট করে কর্কশ স্বর কানে এলো। আরে অনন্যা, নিজে ঘুমাবে না বলে কি অন্যদেরও কি ঘুমাতে দেবে না নাকি? তড়িঘড়ি করে পর্দা টেনে দিলাম। আবারও রুম ছেয়ে গেল হাফছায়। ক্ষীণ স্বরে বললাম, সরি তমা আপু। তমা আপুর কুচকানো ভ্রুযুগল কম্বলের আড়াল হয়ে গেল। তমা আপু আমার রুমমেট, খুবই স্ট্রিক্ট মানুষ। আলমোড়া ভেঙে ফ্রেশ হয়ে নিলাম। পরিপাটি হতে হতে ক্যালেন্ডারে চোখ চলে গেল। মেসে ওঠার 1 মাস হয়ে গেছে, পরিবার পরিজনের থেকে দূরে থাকারও 1 মাস। দীর্ঘশ্বাস ফেলে ব্যাগটা কাঁধে তুলে নিলাম। ছুটতে হবে টিউশনিতে। রিক্সা ভাড়া বাঁচানোতে ঘুম কমিয়েছি। নির্মল সকালে হেঁটে যেতে মন্দ লাগে না। 2 ঘন্টা পড়িয়ে যখন বেরোলাম, সূর্যের তেজে চোখ মেলে রাখা দায়। খিদেই পেটে বেসুরের শব্দে তবলা বাজছে ক্ষণে ক্ষণে। ভার্সিটি এসে পরোটা ও চা কিনে নিলাম। বটগাছের ছায়ে বসে গরম চায়ে পরোটা ডোবানো মাত্রই ফোনটা বেজে উঠল। তারা ফোন দিয়েছে। রিসিভ করতেই হড়বড় করে বলে উঠল, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি রে, তোরা কেমন আছিস? আমারও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাস্তা করছো? এই তো করছি। কি খাচ্ছ? পরোটা। দুপুরে চলে এসো, ভালো ভালো রান্না হচ্ছে। কি উপলক্ষে? আমার পরীক্ষার জন্য। খেয়ে দোয়া দিয়ে যাবে। আমি আসলাম, বললাম দোয়া সবসময় করি, তার জন্য ভালো মন্দ খাওয়ার দরকার হবে না। তাহলে আসবি না? আসবো তো, তোর বিয়েতে কবজি ডুবিয়ে খেতে আসবো। ধ্যাৎ। দাঁড়ার কণ্ঠ অপ্রতিভ শোনাই। হেসে বললাম, মা কি করছে? রুমে আছে, সারাদিন চুপচাপ বসে থাকে। একটু দেখে শুনে রাখিস সোনা, একা কোথাও বেরোতে দিস না। তুমি চলে এসো আপু, আমাদের ব্যবহারে প্লিজ দুঃখ নিও না। থুর পাগলি, তোদের ওপর আমার কোনো রাগ নেই, কারোর ওপরই আমার কোনো রাগ বা দুঃখ নেই। এসব ভেবে মন খারাপ করবি না। ভালো করে পরীক্ষাটা দে, এরপর ইকরাম ভাই আর তোর বিয়েটা খাবো। আচ্ছা শোন, আমার ক্লাসের সময় হয়ে গেছে, রাখছি। ইচ্ছে করেই ফোন কাটলাম। চায়ের কাপে হাত ছোঁয়াতে বুঝলাম ওটা শরবতে পরিণত হয়েছে। তাতে চুমুক দিতে দিতে মনে পড়তে লাগলো মাস 2 আগের স্মৃতিগুলো। নানাজানিকে যখন জানালাম এই বিয়েটা আমি করব না, তিনি মন খারাপ করেছিলেন। যেহেতু আমার সঙ্গে ইকরাম ভাইয়ের বিয়ের কথা হয়েছিল, তাই আমি ও ইকরাম ভাই দুজনেই স্বাভাবিক হতে পারছিলাম না। ধারাও তখন আমায় অপছন্দ করতে শুরু করে। বুঝেছিলাম সরে যাওয়া উচিত। অনেক কষ্ট করে ইতুর সাহায্য নিয়ে একটা টিউশনি জোগাড় করে মেসে ওঠার সিদ্ধান্ত নিই।
মা তখন বিয়ে না করার সিদ্ধান্তে চরম রেগেছিল। একটা থাপ্পড়ও দুটো গেছিল গালে। বাড়ি ছাড়ার কথা শুনে মা দুধ ছাই করে বলেছিল বেরিয়ে যেতে। শুভ্রা আপার মতো নাকি আমিও নাক কাটাবো মায়ের ধারণা, তাই আমাকে এখন সহ্যই করতে পারে না। আমার চলে আসায় মন থেকে দুজন মানুষ দুঃখ পেয়েছে, নানাজান ও ভাইয়া। এই দুজন মানুষই দূর থেকে আমার ছায়া হয়ে আছেন। মায়ের দেখাশোনার অভাবে ভাই আপাতত নতুন বাসায় উঠবে না। আমি চলে আসার সময় ইকরাম ভাই ও ধারার ব্যাপারটা নানাজানকে জানিয়ে এসেছিলাম। বাড়িতে জানাজানি হলে বড় মামা মামি মেনে নেয়নি। আশ্রিতের কাছে আদরের মেয়েকে ওনারা কিছুতেই বিয়ে দিতে আগ্রহী ছিলেন না, অথচ আমার বেলাতে ইকরাম ভাই ওনাদের চোখে ছিল সুযোগ্য। ধারার বেলায় শুধুই আশ্রিত মানুষ। অশান্তি চরমে পৌঁছে গেছিল। ইকরাম ভাইও নিজের যোগ্যতা প্রকাশ করতে সে বাড়ির ছায়া থেকে সরে গেছিল। পরবর্তীতে নানাজানের নির্দেশে বাবা মামিকে নিমরাজি হতে হয়েছে। শুরু করে শেষ চুমুকটা দিলাম ঠান্ডা চাই। এবার সত্যি সত্যি ক্লাসের সময় হয়ে গেছে। ব্যাগটা কাঁধে তুলে ছুটলাম। জীবনের তাগিদে একাই ছুটতে হবে। এবার না হয় অশ্রুরা পরিশ্রমের ঘাম হয়ে ছড়ুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।